আচ্ছা, তো আজকে আমরা যে জিনিসটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে কালকের ক্লাসের রিক্যাপ, মানে কালকে আমরা ক্লাসে যা যা দেখাইছি সেটার ছোট্ট করে প্রথম অংশে আমি রিভিশন দিব। সো আমি লিখে দিই টু ডু। সো ১ নম্বর টাস্ক হচ্ছে এই জিনিসটা। আচ্ছা, সো আমি ১ নম্বর কাজ করব সেটা হচ্ছে যে আগের ক্লাসের বাংলায় লিখতেছি, সমস্যা নাই। আগের ক্লাসে রিক্যাপ করব। আর ২ নম্বরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আগের ক্লাসে আমরা যেসব জিনিসপাতি পড়ছিলাম সেটা ছোট্ট করে দিব, যাতে করে যারা আগের ক্লাসটা করে নাই তাদের জিনিসগুলা আজকের ক্লাসটা বুঝতে সুবিধা হবে, এবং যারা কালকে ক্লাসটা করছে তাদের জিনিসটা রিভিশন হয়ে যাবে। সো আমি প্রথমত আজকে এই কাজটা করব, এবং দ্বিতীয়ত লাস্ট দিন আমরা যে পর্যন্ত রেখে দিছিলাম তারপর থেকে আমাদের এই 110 এ জাভাতে যা যা লাগে সেসব জিনিস আমি দেখাই দিব, এবং যেসব জিনিস আছে স্ট্রিংয়ে বাট আমাদের 110 এ ইউজ করা নিষেধ, সেই জিনিসগুলোর ব্যাপারেও আমি একটু বলার চেষ্টা করব। এবং ফাইনালি আরেকটা বা আরও একটা দুইটা ক্লাস লাগতে পারে স্ট্রিংয়ের উপরে, সেটা আসলে প্রবলেম সলভিং। সো মূলত আমরা এগুলা যা শিখতেছি সেগুলাই অ্যাপ্লাই করব সেই প্রবলেম সলভিং ক্লাসে। সো প্রবলেম সলভিং অ্যাপ্রোচ বা কীভাবে একটা প্রবলেম পাওয়ার পরে চিন্তা করব, কোন প্রবলেমের ক্ষেত্রে কোন ধরনের লজিকগুলো ইউজ করব, সেই জিনিসপাতিগুলো আমরা প্রবলেম সলভিং ক্লাসে শিখব। বাট তার আগে আমাদের যে বেসিক কিছু জিনিসপাতি আছে, আস্কি ভ্যালু, এই জিনিসগুলো আজকে আমরা দেখব, ঠিক আছে? সো আমি হচ্ছে যে কথা না বাড়াই আমি ডিরেক্ট হচ্ছে যে আমরা কোডে চলে যাব। কোডে চলে যাওয়ার পরে আমি হচ্ছে যে দেখব যে গত ক্লাসে আমরা আসলে কী কী শিখছিলাম। তো আমি খুবই অল্প টাইম নিব, জাস্ট কোডগুলো দেখাবো অ্যান্ড হচ্ছে যে মুভ ফরওয়ার্ড করব, ঠিক আছে? আচ্ছা, সো আমি একটা ফোল্ডার খুলছিলাম লাস্ট দিন। সো এইখানে আমি কাজ করতেছিলাম। আমি জিনিসটা ওপেন করি। আচ্ছা, সো লাস্ট দিন আমরা এই পর্যন্ত কাজ করে রাখছিলাম। তো আজকে আমি একটা কাজ করি, আমি হচ্ছে যে এগুলা ডিলিট করে দিই। সো ডিলিট করে দিয়ে, ডিলিট করি না, আমি একটা নতুন ফোল্ডার খুলি, দেন ওই ফোল্ডারে আজকের ক্লাসটা নিই। লেটস সে ডে 2। আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ অ্যান্ড আই হোপ সবার এটা কাজে লাগবে। কালকে বা নেক্সট প্রবলেম সলভিং ক্লাসে এটা খুবই বেনিফিট দিবে আর কি। ওকে, সো ডে 2 তে আসলাম। ডে 2 তে আসার পরে আমি জাস্ট লিখলাম যে demo.java বা main.java। ওকে, সো আমি ফার্স্টে একটু আগের ক্লাসের জিনিসপাতিগুলো রিক্যাপ করতেছি। সো আমি লিখি পাবলিক ক্লাস মেইন psvm পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। সো আমি এখন যেটা বলতে চাচ্ছি যে আমরা একটা স্ট্রিংকে গতকালকে ডিক্লেয়ার করা শিখছিলাম। সো আমি নর্মালি একটা স্ট্রিং ডিক্লেয়ার করবো। লেটস সে স্ট্রিং একটা মানুষের নাম। সো নামটা হতে পারে, আমি বলছিলাম TOM, টম। অ্যান্ড আমরা এটাকে কী করছিলাম, আমরা প্রিন্ট করছিলাম, জাস্ট নেমটা পাস করে দিলে আমাদের কী হইতো, আমাদের নামটা জাস্ট প্রিন্ট হয়ে যেত। তো গত ক্লাসে আমরা হচ্ছে যে এভাবে একটা স্ট্রিং ডিক্লেয়ার করছি অ্যান্ড আমরা এভাবে প্রিন্ট করে জিনিসটা দেখছি। সো এটা হচ্ছে আমাদের মানে কালকের ক্লাসের প্রথম জিনিস ছিল। এরপরে আমরা আরও একটা জিনিস শিখছি, সেটা হচ্ছে যে জিনিসটা কিছুটা এইরকম, যে আমি যদি এখানে লিখি স্ট্রিং, দেন আমি যদি এখানে বলি নাম্বার, দেন আমি ইকুয়াল দেওয়ার পরে আমি যে ডবল কোটেশনের মধ্যে, এবং স্ট্রিং হওয়ার জন্য অবশ্যই ডবল কোটেশন লাগবে, এই জিনিসটা আমি লাস্ট ক্লাসে মেনশন করছিলাম। তো আমি যদি এখানে একটা নাম্বার দিই 1 2 3 4 5 6 7 8 9, তাহলে কি এই জিনিসটা ইন্টিজারে কনভার্ট হয়ে গেল? না, এখানে আমি যদিও বা নাম্বার লিখছি, আমি তো আগে ডিক্লেয়ার করছি স্ট্রিং, দ্যাটস ওয়াই। এবং আমি এখানেও বলে দিচ্ছি ডবল কোটেশনের মধ্যে আছে, এটা দেখতে যদিও বা ইন্টিজার লাগতেছে 1 2 3 4 5 6 7 8 9, বাট আমরা যেহেতু ডবল কোটেশনের মধ্যে দিচ্ছি দ্যাটস ওয়াই এটা একটা স্ট্রিং হিসেবে কাজ করবে, ঠিক আছে? তাহলে আমি যদি এই জিনিসটাকে প্রিন্ট করি, সো SOUT, দেন নাম্বার যদি পাস করে দিই এর মধ্যে, এবং আমি যদি হচ্ছে যে এই দুটাকে কমেন্ট আউট করে দিই অ্যান্ড সেভ করি অ্যান্ড রান করি, তাহলে আমি পাবো 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? তার মানে এটাও একটা স্ট্রিং। আচ্ছা, সো এই জিনিসটাও আমরা গত ক্লাসে দেখছি। এরপরে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে আমরা যদি একটা কী করি, একটা হচ্ছে যে এই যে নাম এবং নাম্বার এই দুটো হচ্ছে যোগ করি, তাহলে আমাদের কী হইতো। সো আমি সেটাও দেখি যে স্ট্রিং ফাইনাল, যেহেতু আমি একটা স্ট্রিং এবং একটা নাম্বার যোগ করব, তার মানে আমার যোগফলটা একটা স্ট্রিংই হবে, সেটা কোনো ইন্টিজার নাম্বার হবে না, ঠিক আছে? সো আমি স্ট্রিং রেজাল্ট দিতেছি। স্ট্রিং রেজাল্ট ইকুয়াল টু কি, উপরে পাইছি নেম, মানে টমটা নেমে আসে প্লাস নাম্বারটা নাম্বারে আছে। সো দুইটাই হচ্ছে একটা কি,
আপাতত দৃষ্টিতে দুইটাই আমার হচ্ছে একটা স্ট্রিং। সো আমরা এই জিনিসটাকে স্ট্রিং না দিয়ে আমরা এই জিনিসটাকে একটা কাজ করি, আমরা এই জিনিসটাকে এখন এখানে লিখে দিই যে নাম ইন্টিজার দিই। সো ইন্টিজার নাম্বার দিলাম, যেহেতু এটার এরর ধরতেছে কারণ এদিকে আছে স্ট্রিং, এদিকে দিছি ইন্টিজার, দ্যাটস ওয়াই এরর ধরতেছে। সো আমি এই জিনিসটাকে ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করে নিলাম। অ্যান্ড আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি এখন এই জিনিসটাকে, এই যে নেম এবং এই নাম্বার, এই দুইটাকে আসলে আমি প্রিন্ট করে দেখাতে যাচ্ছি। মানে আমার উদ্দেশ্যটা হচ্ছে যে একটা স্ট্রিং এবং একটা ইন্টিজার যদি আমি যোগ করি তাহলে আসলে আমার রেজাল্টটা কী হওয়া উচিত। সো লাস্ট ক্লাসে আমরা এটা দেখছিলাম। সো রেজাল্ট আজকে জিনিসগুলো দেখাই দিচ্ছি কারণ আমাদের নেক্সট প্রবলেমগুলো সলভ করতে এই জিনিসপাতিগুলো লাগবে, দ্যাটস ওয়াই আর কি। ওকে, তো আমি যদি এটাকে এখন রান করি, এই জিনিসটা যদি আমি প্রিন্ট করি, তো আমার আউটপুট আসা উচিত কি টমের সাথে লাগাই 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। সো আমি এটা রান করি, রান করলে আমি দেখতে পাবো এই যে 1 2 3 4 5 6, বিকজ আমি এই জিনিসটাকে প্রিন্ট করছি, এটাকে আগে আমি একটু কমেন্ট করে নিলাম, দ্যাটস ওয়াই যেটা যেন রান না হয়। আচ্ছা, সো আমার এইটা আসছে। সো আমি এটা বলছিলাম যেটা সেপারেট করার জন্য আমরা কী কাজ করতে পারি, সেপারেট করার জন্য আমরা এই জিনিসটা ইউজ করতে পারি, ঠিক আছে। সো রেজাল্ট নিব না, আমরা এই জিনিসটা নিলাম, দেন এইখানে দিলাম, দেওয়ার পর নাম্বার, এবং যেহেতু এটা মিলে যাচ্ছিলো সো আমরা একটা প্লাস দিব, অ্যান্ড এখানে আমরা দুটো ডবল কোটেশন দেওয়ার পরে মাঝখানে একটা স্পেস দিয়ে দিব, ঠিক আছে। এই রেজাল্টটা এখানে এরকম হয়ে আছে কারণ এই রেজাল্টটা ইউজ করা হয়নি, দ্যাটস ওয়াই এই মানে আমাদেরকে এই নোটিফিকেশনটা দিতেছে বা একটা ডিসক্লেমার দিতেছে যে এই ভ্যালুটা আমি এখানে এখন ইউজ করিনি। সো আমি যদি এখন এটা রান করি তাহলে আমার আউটপুটটা একটা ফাঁকা আসবে এবং এটা পুরোটা একটা স্ট্রিং হিসেবে আসবে। সো লাস্ট ক্লাসে আমরা এটা দেখছিলাম যে দুইটা স্ট্রিং যদি যোগ করি তাহলে কি হয়, সরি একটা ইন্টিজার এবং একটা স্ট্রিং যদি যোগ করি তাহলে কি হয়। এবং একটু আগে আমি এটাকে ইন্টিজারে কনভার্ট করে নিছি, আমি যদি সিমিলার ওয়েতে এটাকে যদি স্ট্রিংয়ে কনভার্ট করতাম, string স্ট্রিং নাম্বার, অ্যান্ড তাহলে এখানে এরর ধরতেছে বিকজ আমি ডবল কোটেশন কমপ্লিট করি নাই। সো আমি ডবল কোটেশন কমপ্লিট করলাম, ডবল কোটেশন এদিকে একটা আর ডবল কোটেশন এদিকে একটা। সো এই জায়গায় এখন বলতেছে রেজাল্টকে সে চিনতে পারতেছে না কারণ আমি রেজাল্টটা ইউজ করি নাই, ঠিক আছে। সো আমি এখানে একটা কাজ করি, সেটা হইতেছে যে আমি এখন এই দুটাকে প্রিন্ট করবো। সো আমি রেজাল্টটাকে যদি প্রিন্ট করতে চাই তাহলে আমি জাস্ট এই জিনিসটাকে রিপ্লেস করে রেজাল্ট দিয়ে দিলাম, অ্যান্ড এবার যদি আমি প্রিন্ট করি সো আগের মতোই আমার কী আসবে, মাঝখানে কোনো স্পেস আসবে না, ঠিক আছে। সো মাঝখানে স্পেস আনার জন্য আমাকে কী করতে হতো, আমি রেজাল্টের ভিতরে কেমনি স্পেস দেবো, রাইট। সো আমাকে এই জিনিসটাই নিয়ে আসতে হতো, দেন মাঝখানে আরেকটা যেটা আগের মতো করছিলাম আর কি, এই যে এইটা করতে হতো। সো এইটা করলে আমার সেম আউটপুটটাই আসতো। তাহলে দুইটা স্ট্রিং যোগ করলেও যে আউটপুটটা পাইতেছি, দুইটা স্ট্রিং যোগ করলে অবশ্যই আউটপুটটা একটা স্ট্রিং হবে, একটা স্ট্রিং এবং একটা ইন্টিজার যোগ করলেও আমার আউটপুটটা একটা স্ট্রিংই হবে, এবং এই মাঝখানে স্পেস আনার জন্য আমি জিনিসটাকে দেখাইছি, ঠিক আছে। সো এইটা আমরা দেখছি। সো আজকে আমরা হঠাৎ করে আমরা নতুন আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ক্যারেক্টার। সো হোয়াট ইজ ক্যারেক্টার। আচ্ছা, আমি এখানে দেখাই যে এখানে টি একটা হচ্ছে ক্যারেক্টার, ও হচ্ছে একটা ক্যারেক্টার, এম হচ্ছে একটা ক্যারেক্টার। সো এই তিনটা ক্যারেক্টারের সম্মিলিত যোগফল হচ্ছে একটা স্ট্রিং বা একটা ওয়ার্ড, তাই না। সো এখন আমি যদি বলি এই টিটাকে বলা হচ্ছে একটা ক্যারেক্টার, সো জাভাতে এই টিকে আলাদাভাবে একটা পরিচয় দেওয়া যায়, সেটা হচ্ছে ক্যারেক্টার। সো আমরা ক্যারেক্টার নিয়ে একটু দেখি। সো আমি এগুলো একটা কাজ করি, আমি এগুলো সবগুলোকে কমেন্ট করে দিই, কমেন্ট করে আমি নিচে আসি। ওকে, সো ক্যারেক্টার ডিক্লেয়ার করার জন্য আমরা যখন হচ্ছে যে আমরা যদি হচ্ছে ইন্ট এ ডিক্লেয়ার করছি কেমনে, ইন্টিজার ভ্যালু ডিক্লেয়ার করছি এমনি, রাইট। আমরা হচ্ছে ডবল ডিক্লেয়ার করছি কেমনে, ডবল হচ্ছে যে বি ডিক্লেয়ার করছি এরকম যে 5.23, এভাবে আমরা ডবল ডিক্লেয়ার করছি। তারপরে আমরা হচ্ছে যে স্ট্রিং ডিক্লেয়ার করছি কেমনে, আমরা স্ট্রিং ডিক্লেয়ার করছি যে নেম টম, আমরা স্ট্রিং এইভাবে ডিক্লেয়ার করছি। সো এখন আমাদের কাছে নতুন জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার আমি কি বলছি, এই ছোট্ট একটা সিঙ্গেল ওয়ার্ড হচ্ছে একটা ক্যারেক্টার, ঠিক আছে। সো এই জিনিসটাকে আমরা কীভাবে ডিক্লেয়ার করবো, CHAR, চার। এই চার মানেই জাভা বুঝে ফেলে যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ক্যারেক্টার। সো চার সিএইচ দিয়ে এটা আমি একটা ভ্যারিয়েবল নাম দিলাম, যে এখানে আমি সিএইচ না দিয়ে এ দিতে পারতাম, এখানে আমি বি দিতে পারতাম, এখানে আমি সি দিতে পারতাম, যে কোনো কিছু একটা নাম দিলাম। সো আমি দিলাম যে 4CH, নর্মালি অনেকে CHই দেয়, এটাই বহুল প্রচলিত। সো 4CH ইকাল টু, আমি এখন সিঙ্গেল কোটেশন দিলাম। আমরা স্ট্রিংয়ের ক্ষেত্রে ডবল কোটেশন দিতেছিলাম, বাট ক্যারেক্টারের ক্ষেত্রে আমি সিঙ্গেল কোটেশন দিব। সো এখানে আমি এরকম টিটা দিলাম, ঠিক আছে। সো আমি এখানে টি বড় হাতে দিলাম, আমি ফার্স্ট ক্যারেক্টারটি নিয়ে কাজ করতে চাই। সো এই জিনিসটাকে যদি আমি প্রিন্ট করতে চাই, ক্যারেক্টার যদি আমি দেখতে চাই, তাহলে SOUT, দেন আমি হচ্ছে CHটা পাস করে দিলে আমি শুধুমাত্র এখান থেকে আউটপুটটা কী পাবো, শুধুমাত্র একটা টি পাবো। আচ্ছা, আমি এটাকে একটু প্রিন্ট করে দিই।
সো আমি টি পাইলাম। এখন ক্যারেক্টার কি, মানে ক্যারেক্টার কত প্রকারের হইতে পারে সেটা আমরা দেখি। এই জায়গায় টি না হয়ে এখানে যদি এই যে ডলার সাইন হইতো, এটাও কিন্তু একটা ক্যারেক্টার। ঠিক আছে, আমি যদি রান করে দেখি, এই যে এটা হচ্ছে একটা ক্যারেক্টার। সো আমাদের কম্পিউটারে বা ইংলিশ অ্যালফাবেটিক অর্ডারে যা কিছু আছে সব কিছুকেই আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে দিয়ে লিখতে পারি। আমি যদি এখানে ডলারের সাথে একটা টি দেই, তাহলে এটা এরর ধরতেছে, কারণ ক্যারেক্টার হওয়ার শর্তই হচ্ছে সে মাত্র একটা সিঙ্গেল এলিমেন্ট হইতে হবে, ২টা ৩টা হওয়া যাবে না। ঠিক আছে? সো ক্যারেক্টার ডিক্লেয়ার করার সিস্টেমটা হচ্ছে এরকম। সো আমি প্রথমে ডাটা টাইপটা দিলাম। ডাটা টাইপটা যেহেতু এটা একটা সিঙ্গেল ক্যারেক্টার, দ্যাটস ওয়াই আমি সিঙ্গেল রাখছি অ্যান্ড এখানে একটা ভ্যারিয়েবল নাম দিছি। সেই ভ্যারিয়েবলে আমি হচ্ছে ক্যারেক্টারটা স্টোর করছি অ্যান্ড ফাইনালি আমি প্রিন্ট করছি। সো ক্যারেক্টার আমরা নর্মালি এভাবে ডিক্লেয়ার করতে পারি। সো লাস্ট ক্লাসে আমি ক্যারেক্টার নিয়ে বলি নাই, আজকে আমি ক্যারেক্টার বললাম। সো এটা মনে রাখতে হবে যে মানে এই জিনিসটা এভাবে মনে রাখতে হবে, ক্যারেক্টারের ওয়ান অ্যান্ড অনলি শর্ত হচ্ছে 4 হোলস সিঙ্গেল ওয়ার্ড, সরি সিঙ্গেল ওয়ার্ড না, সিঙ্গেল হচ্ছে অ্যালফাবেট বা তুমি যেটাই বলতে পারো, সিঙ্গেল ক্যারেক্টার এরকম। ঠিক আছে? সো এখানে দুইটা দিলেই তোমার এটা ভুল আসবে, কারণ সে দুইটা নিয়ে ডিল করতে পারে না। বাট স্ট্রিং কি 2টা 3টা 4টা 5টা যা কিছু আছে সব কিছু নিয়ে স্ট্রিং ডিল করতে পারে। এখানে তুমি যাই দাও না কেন, এখানে তুমি ডলার সাইন হ্যান ত্যান যাই দাও না কেন, সব কিছু স্ট্রিং প্রিন্ট করতে পারবে। আমি একটু দেখে নিই তাও কনফিউশনটা ক্লিয়ার করার জন্য। এসইউটি নেম, ঠিক আছে? সো নেম দিলাম, আর এই জিনিসটা আমার প্রিন্টের এখন দরকার নাই। সো আমি নেমটা এখন প্রিন্ট করতে চাই। সো আমি দেখি এই পুরো জিনিসটা আসে কিনা। ঠিক আছে, পুরোটাই আসবে, বিকজ স্ট্রিং অনেকগুলো ক্যারেক্টার নিয়ে ডিল করতে পারে আর ক্যারেক্টার নর্মাল একটা ক্যারেক্টার নিয়ে ডিল করে। ঠিক আছে? আচ্ছা, সো ক্যারেক্টার এবং স্ট্রিংয়ের ডিফারেন্স আমরা খুব ভালোভাবে বুঝলাম। এরপরে আমরা কি শিখছি? এরপরে হচ্ছে যে আমরা লাস্ট ক্লাসে আচ্ছা, আমরা যদি স্ট্রিংয়ের অনেকে বলতে পারে, হ্যাঁ অনেকেই বলতে পারে জিনিসটা এরকম, এই জিনিসটা আমরা একটু দেখে ফেলি যে কনফিউশনটা ক্লিয়ার করতেছি আর কি, জাস্ট কিছুই না। সো আমি এখানে স্ট্রিং ডিক্লেয়ার করলাম, ঠিক আছে, STRING স্ট্রিং ডিক্লেয়ার করলাম, দেন আমি হচ্ছে একটা নেম দিলাম, নেম দিয়ে ইকুয়াল দিলাম, তারপর আমি এখানে ডবল কোটেশন না দিয়ে সিঙ্গেল কোটেশন দিলাম, তারপরে দিলাম যে তালহা। সো আমার জাভা কম্পাইলার কি বুঝতেছে, এখানে একটা এরর ধরতেছে। সো সে বলতেছে যে আপনি এখানে লিখছেন স্ট্রিং, বাট এখানে আপনি সিঙ্গেল কোটেশন দিয়েছেন, এটা তো একটা ভুল। সো আরেকটা ভুল কি, আমি এখানে 4 লিখছি, দেন আমি হচ্ছে যে CH দিছি, ঠিক আছে, একটা ডাটা টাইপ, দেন আমি ডবল কোটেশনের মধ্যে বড় হাতে টি দিছি। তো বড় হাতে টি দেওয়ার পরে আমি এটা লিখছি, বাট জাভা এখানে কোনো ভুল ধরলো না। সো আমি একটা কাজ করি, আমি এই জিনিসটাকে এভাবে দিলাম অ্যান্ড এবার আমার এই জিনিসটা ভুল ধরছে। কেন ভুল ধরলো, কারণ কি, কারণ হচ্ছে যে এটা তো সিঙ্গেল কোটেশনের মধ্যে হওয়া উচিত। সো দ্যাটস ওয়াই আমি ক্যারেক্টার স্ট্রিং ডিক্লেয়ার করার টাইমে আমি এখানে ডবল কোটেশন দিয়ে ডিক্লেয়ার করবো, আদারওয়াইজ যদি আমি সিঙ্গেল কোটেশন দিয়ে ডিক্লেয়ার করি তাহলে এটা ভুল হবে। আর ক্যারেক্টারের ক্ষেত্রে আমি ডবল কোটেশন দিয়ে ডিক্লেয়ার করলে এটা ভুল হবে, আমাকে সিঙ্গেল কোটেশন দিয়ে ডিক্লেয়ার করতে হবে। সো এটা একটা ছোটো মানে ছোট একটা এরর ছিল, এই জিনিসটা আমরা একটু দেখে ফেললাম। এই জিনিসপাতিগুলো আমাদের বড় বড় প্রবলেম সলভ করতে কাজে লাগবে, লজিকগুলো। আচ্ছা, সো এই জিনিসটা আমরা দেখলাম। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা লাস্ট দিন এই জিনিসটাও দেখছিলাম যে আমি যদি এই জিনিসটাকে কপি করে দেখি, এই জিনিসটাকে কপি করে নিলাম, দেন পেস্ট করলাম, পেস্ট করার পরে আমি এই তালহা, এই যে স্ট্রিং, এই স্ট্রিংটা আমাদের ডবল কোটেশনের মধ্যে হবে, রাইট? সো এখন আমার কথা হচ্ছে, কালকে আমরা শিখছিলাম যে এটা লেন্থ কত, লেন্থ বের করার জন্য আমরা একটা মেথড শিখছিলাম, সেটা হচ্ছে ডট লেন্থ। সো এখানে আমি দেখতে পাইতেছি এটা লেন্থ কত, 1 2 3 4 5, আমরা কি 5টা। সো এই জিনিসটা যদি আমি লেন্থ বের করতে চাই তাহলে আমি কি করব, জাস্ট SOUT সিস্টেম ডট প্রিন্টএলএন দেন নেম ডট লেন, নেম ডট LENGTH লেন্থ, ঠিক আছে? সো আমি লেন্থ যেহেতু একটা মেথড, আর আমি লাস্ট ক্লাসে বলছিলাম মেথডের জন্য আমরা কি করি, একটা এরকম ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ থাকলে সেটা একটা মেথড। তাহলে এখান থেকে আউটপুট আমার আসা উচিত কি, আউটপুট আমার আসা উচিত 5। সো আমি দেখি রান করে যে আমার 5 আসে কিনা। সো আমার 5 আসে। সো আমরা লাস্ট ক্লাসে এই লেন্থের ব্যাপারটা আমরা শিখছি। ওকে, সো এরপরে আমরা কি শিখছিলাম দেখি। এরপরে আমরা লেন্থের পরে আমরা শিখছিলাম হচ্ছে যে ইন্ডেক্সিং কনসেপ্ট। সো তোমাদের মনে আছে কিনা আমি জানি না, আমি একটু যদি দেখাই। সো আমরা হচ্ছে যে আচ্ছা, আমরা হচ্ছে ইন্ডেক্সিং কনসেপ্ট শিখছিলাম, সেটা হচ্ছে যে স্ট্রিংয়ের ইন্ডেক্সিং। সো 48 নাম্বার পেজ, আচ্ছা হ্যাঁ। সো এই যে প্রোগ্রামিং ইজ ফান, আমরা কালকে এটা দেখছিলাম। সো প্রোগ্রামিং ইজ ফান। সো এখানে হচ্ছে যে এই পি হচ্ছে 0 নম্বর ইন্ডেক্সে, আর হচ্ছে 1 নম্বর ইন্ডেক্সে, ও হচ্ছে 2 নম্বর ইন্ডেক্সে। আর ইন্ডেক্সকে আমরা কিভাবে লেন্থ, সো এইটার যদি ইন্ডেক্স থাকে 17টা, লেন্থ থাকবে কতটা, লেন্থ থেকে 1 মাইনাস হয়ে যেটা থাকবে সেটা হচ্ছে ইন্ডেক্স। যদি ইন্ডেক্স 17টা থাকে তাহলে লেন্থ হবে
1+, ঠিক আছে, মানে লেন্থের থেকে ইন্ডেক্স একটা কম হবে আর ইন্ডেক্সের থেকে লেন্থ একটা বেশি হবে। মেক সেন্স করতেছে, রাইট? এখানে যেহেতু আমাদের 0 থেকে ইন্ডেক্সটা শুরু হয়েছে, এবং কেন 0 থেকে শুরু হয়েছে, কারণ যারা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইনভেন্ট করছে, এবং অন্যান্য বেশিরভাগ ল্যাঙ্গুয়েজে জাভা বলো, C++ বলো, পাইথন বলো, সবগুলা জাভাস্ক্রিপ্ট বলো, সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইন্ডেক্সিং শুরু হয় হচ্ছে 0 থেকে। দ্যাটস ওয়াই আমাদের লেন্থ যদি হয় 18, আমাদের ইন্ডেক্সটা শেষ হবে হচ্ছে 17-তে। সো এই জন্য এই যে এই ফর্মুলাটা এখানে আসে আর কি, হ্যাঁ, যে ইন্ডেক্স ইকুয়াল টু লেন্থ -1, এই জিনিসটা আমরা পরবর্তীতে কাজে লাগাবো। আচ্ছা, সো আমরা কোথায় ছিলাম? আমরা এখানে ছিলাম। সো আমরা ইন্ডেক্সিংয়ের ব্যাপারটা লাস্ট ক্লাসে দেখছিলাম, আজকে জাস্ট আমি জিনিসটাকে একটু ওভারভিউ করলাম। এখন আমরা হচ্ছে যে চার অ্যাট নামে একটা জিনিস শিখছিলাম। সেই জিনিসটা কি? আমি যদি একটু ছোট্ট করে রিক্যাপ করে ফেলি। সো আমি চার অ্যাট নামে একটা জিনিস শিখছিলাম, সেটা হইতেছে যে আমি যদি নেমের জায়গায় এখানে আমি একটু নেম ডট চার অ্যাড, ঠিক আছে? সো এখানে আমার থেকে একটা ইন্ডেক্স এক্সপেক্ট করতেছে সে, ঠিক আছে? সো সে আমার থেকে একটা ইন্ডেক্স এক্সপেক্ট করতেছে। সো আমি হচ্ছে যে একটা কাজ করি, এখানে ব্র্যাকেটটা ক্লোজ করি নাই, দ্যাটস ওয়াই এরর দেখাইতেছে। আচ্ছা, হ্যাঁ, সো এখানে ইন্ডেক্সটা জিরো জিরো দিয়ে রাখছি আমি। সো জিরো দিলে আমার এখানে আউটপুটটা কি আসবে? টি আসবে, রাইট? সো আমি একটু প্রিন্ট করে দেখি। সো আমার আউটপুটটা টি আসলো। সো চার এটের কাজ কি? চার এটের কাজ হচ্ছে সে ইন্ডেক্স রিসিভ করতে পারে এবং ইন্ডেক্সে যে ভ্যালুটা আমার আছে সেটাকে সে প্রিন্ট করতে পারে। সো আমি যদি চার এটের জায়গায় আমি জানি যে এখানে টোটাল ইন্ডেক্স কয়টা আছে, 1 2 3 4, ঠিক আছে? জিরো, টিটা হচ্ছে জিরো, তারপর এটা হচ্ছে 1, তারপর এলটা হচ্ছে 2, এইচটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। আমি যদি এখানে 4 দেই তাহলে আমার এই লাস্টের এটা প্রিন্ট করবে। সো আমি একটু দেখি। আচ্ছা, হ্যাঁ, লাস্টে এটা প্রিন্ট করছে। আমি কালকে এটাও দেখছিলাম যে আমার ইন্ডেক্স তো আছে 4টা। আমি যদি এখন ভুল করে 5টা ইন্ডেক্সের এখানে আমার খুঁজতে হবে কি? এখানে আমার খুঁজতে হবে 0 থেকে 4 এর মধ্যে। বাট আমি বলে দিলাম যে না, আমি 5 নম্বর ইন্ডেক্সটাও দেখতে চাই। বাট এই স্ট্রিং এ কি 5 নম্বর ইন্ডেক্স এক্সিস্ট করে? এক্সিস্ট করে না। বাট আমার আউটপুটটা কেমন আসবে? আউটপুটটা একটা এরর দিবে। সেটা কি ধরনের এরর দিবে আমরা দেখি। যে বলতিছে যে এই স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন, মানে হচ্ছে যে এখানে আমাদের যে ভুলটা ধরতেছে, আমি যদি একটু মিনিমাইজ করে দিই, যে বলতেছে যে ইন্ডেক্স 5 আউট অফ বাউন্ড অফ লেন্থ 5। সো লেন্থ 5-এ কখনো ইন্ডেক্স 5 পাওয়া পসিবল না, কারণ আমরা জানি লেন্থ 5 যদি হয় তাহলে ইন্ডেক্স হবে 4। দ্যাটস ওয়াই এখানে 5 হচ্ছে একটা এরর। সো লাস্ট ক্লাসে আমরা এটাও শিখছিলাম। আচ্ছা, আমরা আমরা আরেকটা জিনিস শিখছিলাম, সেটা কি? সেটা হইতেছে যে আমরা শিখছিলাম যে স্ট্রিংয়ের সাথে লুপের যে সম্পর্ক। সো আমরা এই যে পুরো স্ট্রিংটা আমরা একটা লুপ দিয়ে ইটারেট করে দেখবো। সো আমি লুপ একটা ডিক্লেয়ার করি। সো লুপ ইন্ট আই ইকুয়াল টু 0, দেন হচ্ছে আই লেস দেন, আচ্ছা, এখন হচ্ছে আমরা এই লুপের লেন্থ কত, সরি, এই হচ্ছে যে স্ট্রিংয়ের লেন্থ কত, এই স্ট্রিংয়ের লেন্থ হচ্ছে 5। সো আমি যেহেতু অনেক বড় স্ট্রিং থাকতে পারে, দ্যাটস ওয়াই আমি হচ্ছে যে এই ভ্যারিয়েবলটা ইউজ করব। সো নেম ডট লেন্থ, দেন আমি হচ্ছে আই প্লাস প্লাস করে দেবো, আই প্লাস প্লাস, ঠিক আছে? তারপর এখানে কি করব? এখানে আমি জাস্ট সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন, দেন নেম ডট কি, নেম ডট চার অ্যাট আই, ঠিক আছে? সো চার অ্যাট আই দিয়ে দিলাম। সো এখান থেকে আমি যেটা চাইতেছি যে আমি প্রত্যেকটা যে আমার ক্যারেক্টার আছে এটা যেন এই লুপের থ্রুতে এই এই লেন্থ মেথড এবং চার অ্যাট মেথডের মাধ্যমে আমি প্রিন্ট করতে পারি। এখানে আমি এলএন দিছি, দ্যাটস ওয়াই আমার মানে উপর থেকে নিচ বরাবর প্রিন্ট হবে। তারপরে আমি একটু পরে এলএনটা কেটে দিয়ে এক লাইনে প্রিন্ট করে দেখাইতেছি। সো দ্যাটস ওয়াই আমার এভাবে জিনিসটা প্রিন্ট হলো, একটা একটা করে লুপের থ্রুতে প্রিন্ট হলো। প্রথমে আয়ের ভ্যালু ছিল 0, এখান থেকে আই 0, 0 তো 5-এর থেকে ছোট, তার মানে এর মধ্যে ঢুকবে। সো আয়ের ভ্যালু 0, সো প্রথমটা টি হবে, তারপরে এ, এভাবে এভাবে করে আমার পুরোটা ইটারেট হয়ে হবে। সো এটা আসছে একটার পরে একটা, যেহেতু আমি এখানে এলএন দিছি। সো আমি যদি এখন এখানে জিনিসটা এইভাবে দেই তাহলে এক লাইনে আসবে, ঠিক আছে? সো কালকে আমরা এইটা শেখার পরে কালকে আমরা আরও একটা জিনিস শিখছিলাম, সেটা আমি যদি আরেকটু ছোট্ট করে রিক্যাপ করে ফেলি, সেটা হচ্ছে যে কালকে আমরা শিখছিলাম কি, আমি আচ্ছা এখানে লিখি, শিখছিলাম হচ্ছে ইনপুট নেওয়ার জন্য, ঠিক আছে? ইনপুট নেওয়ার জন্য আমরা কী শিখছিলাম? যে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। আচ্ছা, সো এই জিনিসটা আমরা করছিলাম। তারপরে এখানে আমাদের একটা জিনিস দিতে হয়। সো আমি জিনিসটা এখানে দিই। সো স্ক্যানার sc ইকুয়াল টু নিউ স্ক্যানার, তারপরে কি সিস্টেম ডট ইন, রাইট? সিস্টেম ডট ইন,
এই জিনিসটা আমি ডিক্লেয়ার করলাম এবং বলে দিলাম যে আমি আসলে ইনপুট নিতে চাই। সো আমরা স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য দুইটা জিনিস শিখছিলাম। তো আমি হচ্ছে যে কিভাবে ইনপুট নিব। সো আমি প্রথমে স্ট্রিং লিখি, string স্ট্রিং এ দিলাম, এ নাম্বার স্ট্রিংয়ে আমি লিখব sc.next। সো sc.next এখানে আমি দিই সেন্টেন্স 1, এভাবে দিই SENTENC সেন্টেন্স 1। এটা হচ্ছে সেন্টেন্স 1 এবং sc.next, যেহেতু এটা একটা মেথড দ্যাটস ওয়াই আমি হচ্ছে যে এমএ দিলাম। আচ্ছা, সো আমি আরেকটা স্ট্রিং ডিক্লেয়ার করবো, সেটা হচ্ছে string, মানে আরেকটা স্ট্রিং ইউজার থেকে নিব, সেটা হচ্ছে সেন্টেন্স 2, SENTENCE সেন্টেন্স 2। এটা ইকুয়াল টু কি দিব, sc.next লাইন। ঠিক আছে, সো আমরা কালকে দুইভাবে হচ্ছে ইউজার থেকে স্ট্রিং নেওয়া শিখছিলাম। সো আমি এখানে একটা লাইন লিখে দিই, সেটা হচ্ছে যে SOUT, তারপরে এখানে লিখব প্লিজ ইন্টার সেন্টেন্স 1। আর এই জিনিসটা সেম কপি করে আমি এই নিচে দিয়েছিলাম লাস্ট ক্লাসে, প্লিজ ইন্টার সেন্টেন্স 2। The time is 11 o'clock p.m. সো এই জিনিসটা এখন আমার কি, প্রথম যখন ইউজার ইনপুট দিবে সেটা সেন্টেন্স 1-এ যাবে, পরবর্তীতে ইউজার ইনপুট দিলে সেটা সেন্টেন্স 2-তে যাবে। সো আমি একটা কাজ করি, আমি সেন্টেন্স 2 এর ব্যাপারটা একটু কমেন্ট করে রাখি, দেন আমি আগে সেন্টেন্স 1টা একটু দেখি। সো সেন্টেন্স 1, তাহলে আমি এখন সেন্টেন্স 1টা প্রিন্ট আউটপুট দেখবো আর কি। সেন্টেন্স 1 তো আমি ইনপুট নিলাম, আউটপুট দেখবো। সো সেন্টেন্স 1, ঠিক আছে। সো এটা আমি এখন আউটপুট দেবো। আমি এখন রান করি। রান করলে প্রথমে যেটা বলবে যে প্লিজ ইন্টার সেন্টেন্স 1। সো আমি দিলাম যে আই লাভ টম। ঠিক আছে, আমি টমকে ভালোবাসি, এই জিনিসটা আমি দিলাম। সো এখন আমি যদি এই জিনিসটা আমি ইউজারকে ইনপুট হিসেবে আমি ইউজার থেকে ইনপুটটা নিলাম। সো আমি এটা এখন আউটপুটটা দেখতে চাই। এখানে জাস্ট প্রিন্ট হবে আই। কেন? কারণ নেক্সট লাইনের ক্ষমতাটা হচ্ছে সে প্রথম স্পেস পাওয়ার আগ পর্যন্ত জিনিসগুলোকে ইনপুট নেয় এবং পরেরগুলোকে সে ইগনোর করে, পরেরগুলো সে নিতে পারে না। সো এখানে যেহেতু ফার্স্ট একটা সে স্পেস পাইছে, দ্যাটস ওয়াই সে আইটা প্রিন্ট করে দিছে। অ্যান্ড সিমিলার ওয়েতে আমি যদি হচ্ছে যে প্রথম দুইটা লাইনকে কমেন্ট করি, অ্যান্ড আমি এই প্রবলেমটা সলভ করার জন্য আমি যদি এই জিনিসটাকে ইন্ট্রোডিউস করি, সেটা হচ্ছে যে নেক্সট লাইন, এবং আমি এখানে সেন্টেন্স 1 না দিব না, এখানে সেন্টেন্স 2, বিকজ আমার যে স্ট্রিংটা ইউজারের থেকে নিলাম সেটা সেন্টেন্স 2-তে যাচ্ছে এবং সেন্টেন্স 2টা আমি প্রিন্ট করতেছি, বাট এখানে ছোট্ট ডিফারেন্স হইতেছে, আমি নেক্সট লাইনটা ইউজ করতেছি। ঠিক আছে, ওকে। সো সেভ করলাম অ্যান্ড রান করলাম। রান করার পরে আমাকে ইউজার বলবে যে প্লিজ ইন্টার সেন্টেন্স 2। এবার আমি দিলাম আই লাভ টম। সো এবার সে আউটপুটটা হিসেবে পুরোটাই দিবে আই লাভ টম। ঠিক আছে, সো লাস্ট ক্লাসে আমরা এটাও দেখছিলাম। এরপরে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে আচ্ছা, তো আজকে আমরা এতক্ষণ পর্যন্ত যা দেখলাম এটা হচ্ছে লাস্ট ক্লাসের রিক্যাপ। এরপর থেকে আমরা যা দেখব এগুলো হচ্ছে নতুন জিনিস। সো এখন থেকে আমার লাস্ট ক্লাসে যা পড়ানো হয়েছিল সব কিছু আমার দেখানো শেষ। এখন পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা কাইন্ডলি আমাকে একটু বলো যে ভাই আমার এই জায়গাতে কোশ্চেন ছিল, আমি তাহলে ওই জায়গাটা শেষ করে দেন আমি ফার্দার মুভ করতেছি সামনে। আমাকে বলতে পারো তোমরা। ভাই এখানে ইন্টিজার i = 0 থেকে সবসময় স্টার্ট হবে? হ্যাঁ, বিকজ আমার ইন্ডেক্সিংটা শুরু হয় কত থেকে? 0 থেকে। ওকে, এনিওয়ান এলস? স্যার এই প্রবলেম দুটো আরেকবার ডিসকাস করবেন, আমার লাস্ট ক্লাস মিস গিয়েছিল। কোন প্রবলেমটা? স্যার যে এখন যেটা দেখালেন। এই যে এইটা? হ্যাঁ, লাইক এটা স্টার্টিং থেকে একটু যদি এক্সপ্লেইন করতেন। আচ্ছা, জিনিসটা মানে আমি জাস্ট ছোট্ট করে একটু বলি। সেটা হচ্ছে জিনিসটা এরকম যে আমরা মিডের আগে একটা জিনিস ইনপুট নিতাম। মিডের আগে আমরা কিভাবে ইনপুট নিতাম? একটা হচ্ছে যে এভাবে ইনপুট নিতাম না, যে int a ইকুয়াল টু sc.next int। জিনিসটা তো আমরা এভাবে ইনপুট নিতাম, রাইট? একটা ইন্টিজার ইনপুট নেওয়ার ক্ষেত্রে। বাট এখন আমরা যেহেতু স্ট্রিং নিয়ে পড়াশোনা করতেছি, দ্যাটস ওয়াই আমরা স্ট্রিং ইনপুট নিব এভাবে। স্ট্রিং একটা নাম দিলাম, দেন এই নামটা ইনপুট নেওয়ার জন্য আমাদের দুইটা ওয়ে আছে। ওয়ে নাম্বার 1 আমরা এভাবে নিতে পারি, sc.next, শুধু নেক্সট, এখানে ইন্ট বা ইন্ট লাইন কোনোটাই না। এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ। আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে স্ট্রিং নেম
এখানে নেম যেহেতু একটা দিছি, সো নেম 1 দিলাম এবং ইকুয়াল দেওয়ার পরে আমি হচ্ছে এসসি ডট নেক্সট লাইন দিলাম, ঠিক আছে। সো নেক্সট লাইন, সো এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? এই দুইটার মধ্যে ফার্স্ট ডিফারেন্স হইতেছে এসসি যেটা করে সেটা হচ্ছে সে আমি যে এই স্লাইডটা একটু ওপেন করি, আচ্ছা হ্যাঁ, এই যে এসসি যেটা করে সে শুধুমাত্র এই সিএসসি ইজ ফান এটা যখন ইউজার ইনপুট দিবে সে ফার্স্ট স্পেস পাওয়ার আগে পর্যন্ত জিনিসটা প্রিন্ট করে দিবে। যেহেতু সে প্রথমে স্পেস পেয়ে গেছে, আমি যদি একটু অন্য কালে দিই, সিএসসির পরে যেহেতু সে একটা স্পেস পাইছে, দ্যাটস ওয়াই সে সিএসসির পরে আর কোনো কিছু প্রিন্ট করে নাই, শুধুমাত্র সিএসসি পর্যন্ত প্রিন্ট করছে, কারণ এই ইনপুট 1 এইটা জাস্ট নেক্সট দেওয়া আছে, ঠিক আছে। এরপরে আমি নেক্সট লাইন ইউজ করছি এবং এই নেক্সট লাইনে আমি আবার সিএসসি ইজ ফান এটা ইনপুট দিছি এবং আমাকে পুরাটাই আউটপুট হিসেবে দেখাইছে, বিকজ আমি নেক্সট লাইন ইউজ করছি এবং সেই স্পেস সহ সব কিছুই কাউন্ট করে। এটাই ছিল জিনিসটা। সো আশা করি আর কারো কোনো প্রবলেম নাই। সো আমি হচ্ছে সামনে মুভ করি, হ্যাঁ। আমাদের কন্টেন্ট অনেক বেশি আছে। সো এটা লিখি যে টুডে ডট জাভা, ওকে। সো আমরা আজকে আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ইকুয়াল জিনিসটা কিভাবে জাভাতে কাজ করে, ঠিক আছে। সো আমি একটা কাজ করি, সো আমি হচ্ছে যে PSVM পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন লিখে নিলাম। তারপরে আমি দুইভাবে আমরা হচ্ছে জাভা ডিক্লেয়ার করা শিখছিলাম। সো আমি ওই দুই ওয়েটা কিছুক্ষণ আগে বলি নাই, সো আমি দুই ওয়েই বলি। ধরে নিলাম আমি হচ্ছে যে স্ট্রিং লিখলাম, string স্ট্রিং নেম 1 ইকুয়াল টু আমি এখানে দিলাম হচ্ছে যে লেটস সে তালহা, এখানে দিলাম, আর স্ট্রিং 2 নেম 2 এটা ইকুয়াল টু দিলাম হচ্ছে সাব্বির, ঠিক আছে। সো নেম 2 তে আমি দিলাম হচ্ছে সাব্বির, ওকে। তো এখন আমি হচ্ছে এটা হচ্ছে একটা ওয়ে, স্ট্রিংটা হচ্ছে ডিক্লেয়ার করার। এই সিমিলার আরও একটা ওয়ে আছে, আমি যদি ডিক্লেয়ার করে দেখাই সেটা হচ্ছে যে কিছুটা এরকম string স্ট্রিং, এখানে আমি দিলাম লেটস সে কি দেব, এ দিলাম, ঠিক আছে। স্ট্রিং এ ইকুয়াল টু নিউ স্ট্রিং, তারপর আমরা ডবল মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা দিলাম হচ্ছে যে লেটস সে তালহা, দেন সিমিলার ওয়েতে আমি হচ্ছে এখান থেকে কপি করে নেক্সট লাইনে স্ট্রিং বি দিব, এখানে বি দেওয়ার পরে এখানে দিলাম সাবমিট। সো এই যে চারটা লাইন যে আমি লিখলাম, এই চারটা লাইন অ্যাকচুয়ালি সেম। আমি এইভাবেও একটা স্ট্রিং ডিক্লেয়ার করতে পারি, আমি এইভাবেও একটা স্ট্রিং ডিক্লেয়ার করতে পারি। তবে এখানে নিউ কিওয়ার্ডের ব্যাপারটা আমি গত ক্লাসে বলছিলাম, এটা একটু কনফিউজিং মনে হতে পারে, বাট জিনিসটা জাস্ট জানানোর জন্য জানানো, যে তোমরা জাস্ট জেনে রাখো যে এই ধরনের জিনিসপাতিগুলোও আছে এবং আমাদেরকে ইন ফিউচারে এগুলো নিয়ে কাজ করতে হবে। যখন আমরা প্রবলেম সলভ করব তখন এই জিনিসপাতিগুলো নিয়ে আমরা আরও ডিটেলস বুঝতে পারবো, তখন মানে একটা এক্সাম্পল দেখবো, নিউ এর কাজ কি, কেমনে কাজ করে এটাও দেখবো। সো আমি এই দুটো তো আমরা শিখছি, এতক্ষণ পর্যন্ত এগুলো নিয়ে কাজ করছি। সো আমি এখন এইটা নিয়ে একটু কাজ করতে আগ্রহী, ঠিক আছে। সো আমি এখান থেকে নেম 1টাকে কপি করলাম, এখানে পেস্ট করলাম, এখান থেকে নেম 2টা কপি করে, কন্ট্রোল জেড, নেম 2টা কপি করলাম অ্যান্ড বিতে আমি নেম 2টা পেস্ট করলাম, ঠিক আছে। আচ্ছা, সো যেহেতু এটা এরর ধরতেছে বিকজ আমি অলরেডি নেম 1 নেম 2 ডিক্লেয়ার করছি, সো এটাকে আমি কী করলাম, এভাবে কমেন্ট করে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমার দেখার বিষয় হচ্ছে যে আমি কি বলছিলাম, আমি এই স্লাইডটা একটু দেখাই, তাহলে মেক সেন্স করবে যে আমি আসলে কি বোঝাতে চাইতেছি। এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে সামথিং লাইক কিছুটা এইরকম, আচ্ছা হ্যাঁ, কিছুটা এরকম। সেটা হচ্ছে যে এই জায়গাতে সবাই একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে এই যে S1 এটা লেখা আছে কি জাভা ইজ ফান, স্ট্রিং S2 এটাও লেখা আছে জাভা ইজ ফান। সো এই যে S1, এই S1 কি একটা হচ্ছে আমরা ভ্যারিয়েবল নেম, রাইট, একটা এটা S2 এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল নেম। এখানে কি বলছে, জাভাতে একটা হিপ মেমোরি থাকে, আমরা যে র্যাম রোম এগুলা নিয়ে পড়াশোনা করি নাই, বাট ধরে রাখো যে এটা একটা র্যামের মতো, যেটা হচ্ছে হিপ মেমোরি, ঠিক আছে। সো জাভার যে মেমোরি আছে সেই মেমোরিতে জাভা একটা স্পেস ক্রিয়েট করে, সেখানে সে লিখে রাখে হচ্ছে জাভা ইজ ফান। আমি খুবই মানে বাংলা ভাষায় বলতেছি, কম্পিউটার সায়েন্সের ভাষায় বললে এটা আরও অনেক ডিফিকাল্ট টার্ম আছে, সেগুলো নিয়ে আমি এখন বলতে চাচ্ছি না, আমাদের জাস্ট কনসেপ্টটা বোঝাটা জরুরি। আর এসব আন্ডার দ্য হুড যে কনসেপ্টগুলো আছে সেগুলো আমরা যখন CSC 111-এ যাব বা 220 ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম পড়াশোনা করব, তখন আমরা আসলে এই যে হিপ মেমোরি, স্ট্যাক মেমোরি, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আরও ভালোভাবে শিখব। বাট ফর দ্য টাইম বিং আমি জাস্ট জিনিসটা
এই সিএসসি 110 লেভেলে যতটুকু জানা প্রয়োজন ততটুকুই আলোচনা করব। ওকে, সো এই যে S1 জাভা ইজ ফান, S2 জাভা ইজ ফান, এই দুইটাকে একটা জায়গায় ইন্ডিকেট করতেছে, কারণ যখন জাভা ইজ ফান এই জিনিসটা আমি ডিক্লেয়ার করছি, এটা শুধুমাত্র একটা জায়গাতেই তৈরি হয়েছে, এটার জন্য আলাদা কোনো স্পেস ক্রিয়েট হয় নাই। কিন্তু যখন আমি নিউ কিওয়ার্ড দিয়ে একটা স্ট্রিং ডিক্লেয়ার করছি, তখন কি হয়েছে, এই হিপ মেমোরিতে নতুন একটা স্পেস ক্রিয়েট হয়েছে এবং সেই জায়গাটার নাম ধরে নিলাম আমি 1 2 3। ঠিক আছে, আমি এই জিনিসটা ধরে নিলাম। আবার যখন S4, এই যে S4 নামে আমি আরেকটা নিউ কিওয়ার্ড দিয়ে ক্রিয়েট করছি আরেকটা স্ট্রিং, সেটা আবার তৈরি হয়েছে অন্য একটা মেমোরি লোকেশনে, যেটা হচ্ছে জাভা ইজ ফান, যেটা লোকেশন বা মেমোরি অ্যাড্রেস হইতে পারে 1 2 4, 123 কখনোই হবে না, বাট এটা হচ্ছে 1 1 1, দুই ক্ষেত্রেই S1 এর অ্যাড্রেসও যেটা যেখানে তৈরি হয়েছে, S2টাও সেইখানেই তৈরি হয়েছে, বিকজ আমি এখানে নিউ কিওয়ার্ড দিয়ে তৈরি করি নাই। সো এখান থেকে যে জিনিসটা মাথায় রাখবা তোমরা, সেটা হচ্ছে যে যখনই আমি এই নিউ কিওয়ার্ড দিয়ে কোনো স্ট্রিং ডিক্লেয়ার করব, সেটার যে অ্যাড্রেস, এই যে ফিজিক্যাল অ্যাড্রেস, সেটা কখনোই সেম হয় না। সো এই জিনিসটা আমরা এখন কোড করে প্রমাণ দেখব যে আসলেই কি এটা সেম হয় নাকি সেম হয় না। ঠিক আছে, সো এই নিউ কিওয়ার্ডের ব্যাপারটা নিয়ে আমি একটু বলি তাহলে। সো জিনিসটা তাহলে কীরকম, আমি জিনিসটা যদি কোড করি, সো আমি এখন বলতে চাচ্ছি যে ইফ name1 ইকুয়াল name2। সো এখন তোমরা আমাকে বলো যে এই নেম ওয়ানে কি আছে, নেম ওয়ানে আছে তালহা, আর এই নেম2তে কি আছে, নেম2তে আছে সাব্বির। তো আমি এখন বললাম তালহা এবং সাব্বির এই দুটা কি সমান সমান কিনা, তোমার মানে লজিকে কি বলে, অবশ্যই না, এটা একজনের নাম, এটা হচ্ছে আরেকজনের নাম, সো সেটা তো সমান হবে না, এটাই তো স্বাভাবিক, তাই না? সো আমি এখন এখানে জিনিসটা এমনি লিখবো, সো SOUT, সো এখানে আমি লিখলাম দে আর নট সেম। অ্যান্ড যদি এটা সেম না হয় তাহলে আমি ইলসে আরেকটা কন্ডিশন লিখবো। এখনই আমাদের ব্রাঞ্চিংয়ের জিনিসপাতি চলে আসছে, রাইট? সো ব্রাঞ্চিং অনেক ভালো হইতে হবে। সো SOUT, এখানে আমি লিখলাম যে দে আর সেম। সো আচ্ছা, যদি ইকুয়াল হয় তাহলে আমি লিখবো দে আর সেম, আর যদি ইকুয়াল মানে এই কন্ডিশনে ইকুয়াল না হয় তাহলে আমি লিখবো কি দে আর নট সেম। ঠিক আছে, সো দে আর নট সেম। সো এই জিনিসটা হচ্ছে আমাদের কমন সেন্স থেকে আমরা কি বলতে পারতেছি, কমন সেন্স থেকে বলতে পারতেছি যে তালহা এটা হচ্ছে নেম ওয়ানে আছে এবং সাব্বির এটা হচ্ছে নেম টুতে আছে, সো অবশ্যই তারা সেম হবে না, তার মানে কি আমার ইফ কন্ডিশনটা কাজ করবে না, রাইট? আমি তখন ইলসে চলে যাব। সো আমি দেখি আমি যদি এই জিনিসটা রান করি তাহলে আসবে দে আর নট সেম। সো আমি রান করার পর আমাকে এখানে দেখাচ্ছে দে আর নট সেম। আচ্ছা, এখন আমি জিনিসটাকে আরেকটু কনফিউজিং করে দিলাম, আমি দুই ক্ষেত্রেই তালহা লিখে দিলাম। এখন তোমার লজিক কি বলে? লজিক বলে যে নেম ওয়ানেও আছে তালহা, নেম টুতেও আছে তালহা, তাহলে তো অবশ্যই দে আর সেম প্রিন্ট হওয়ার কথা, মানে নর্মাল সেন্সে আর কি। আমরা ওই যে হিপ মেমোরি, তারপরে অ্যাড্রেস, রেফারেন্স, এইসব তো জানি না। আমি দেখতেছি যে ভাই দুটা নামই যেহেতু সেম, আমি যেহেতু দুটা ইকুয়াল চেক করতেছি, দ্যাটস ওয়াই দে আর সেম হবে। বাট আনফর্চুনেটলি দে আর সেম, দে আর নট সেম দেখাবে। ঠিক আছে, এই যে দে আর নট সেম দেখাচ্ছে, যদিও বা আমি দুইটা ভ্যালু সেম দিছি। তাহলে জিনিসটা এরকম কেন হইতেছে, এর পিছনের লজিকটা হচ্ছে এইরকম। যখন আমি এখন হচ্ছে যে এখানে লিখে দিই জাভা ইজ ফান, তাহলে তোমরা আরও ভালো রিলেট করতে পারবা জাভা ইজ ফান, এবং সিমিলার ওয়েতে আমি এখানেও লিখে দিলাম জাভা ইজ ফান। ঠিক আছে, সো এখন কি হলো, দুইটাই সেম, বাট আমার প্রিন্ট হবে কি দে আর নট সেম। কেন? কারণ এই যে একটু আগে এখানে আমি এক্সপ্লেন করছি সেটা, যে যখন আমি নিউ কিওয়ার্ড দিয়ে জাভা ইজ ফান ক্রিয়েট করছি, তখন আমার এটা ডিক্লেয়ার হয়েছে কোথায়, 123 নম্বর যে অ্যাড্রেস আছে মেমোরিতে, সেই 123 নম্বর স্লটে যে সে ডিক্লেয়ার হয়েছে। যখন আমি S4 এটা নিউ কিওয়ার্ড দিয়ে ডিক্লেয়ার করছি, তখন সেই 124 নম্বর যে অ্যাড্রেস লোকেশন আছে এখানে সে প্রিন্ট হয়েছে। সো আমি এখানে চেক করতেছি 123 নম্বর অ্যাড্রেস এবং 124 নম্বর অ্যাড্রেস এই দুইটা কি সেম, তখন অবশ্যই বলবেন না এই দুটো তো সেম না, এটা 123 এটা 124, তার মানে আমার এই কন্ডিশনটা ভুল, এটা ট্রু না, দ্যাটস আমার ইলসটা প্রিন্ট হয়েছে। ঠিক আছে, সো এই নিউ কিওয়ার্ডের সাথে আমাদের এই ডট ইকুয়ালের এই একটা সম্পর্ক আছে। সো এখন কথা হচ্ছে যে ভাই এতক্ষণ পর্যন্ত বা এতদিন পর্যন্ত এরকম তো কোনো কেস দেখি নাই, দুটা ভ্যালু সমান হলেই তো আমি সমান সমান দিয়ে বলতে পারতাম যে এটা একটা সমান। তাহলে এই জিনিসটা কি কোনো সলিউশন নাই? এটা ধরে নিলাম যে আমি আপনার কথা মেনে নিলাম, জাভা ইজ ফান এটা 123-এ ক্রিয়েট হয়েছে, যে নেম ওয়ানটা নেম টুতে 124-এ ক্রিয়েট হয়েছে।
তো 123-এ ক্রিয়েট হয়েছে, এটা 124-এ ক্রিয়েট হয়েছে। তো এখন এই জিনিসটার কোনো সলিউশন নাই, যেহেতু দুইটার ভ্যালু সেম, দুটাই তো জাভা ইজ ফান, দুইটাই তো সেম, তাহলে এই জিনিসটাকে আমি কিভাবে জাভাতে বুঝাবো যে এই দুইটার ভ্যালু সেম? তো এইটা বোঝানোর জন্য আমাদের কাছে আরেকটা টুল আছে, সেটা হচ্ছে ডট ইকুয়ালস টুল। সো আমরা একটা কাজ করি, এই জিনিসটাকে আমরা এভাবে রাখতেছি। এই জিনিসটাকে আমরা কপি করলাম, একটু নিচের দিকে কপি করি। কপি করার পর এই পুরো জিনিসটাকে আমি কমেন্ট আউট করে দিলাম, ঠিক আছে, কমেন্ট করে রাখলাম। এখন এই যে নেম ওয়ান এবং নেম টু এই দুটো তো সেম, তো আমি এখানে একটা লজিক লিখব যে নেম ওয়ান ডট ইকুয়ালস কিউ, এই যে ডট ইকুয়ালস এখানে দেখাচ্ছে, ঠিক আছে, ডট ইকুয়ালস। সো আমি এটাকে ট্যাব দিলাম, ডট ইকুয়ালস নেম টু। সো সিমিলার ওয়েতে তাহলে কি হলো, আমি এখানে জাভাকে বললাম ইফ নেম ওয়ান ডট ইকুয়ালস নেম টু হয় তাহলে তুমি বলো যে দে আর সেম, আর যদি না হয় তাহলে বলো যে দে আর নট সেম, ঠিক আছে। সো এখানে আমি কি দেখতে পাচ্ছি, জাভা ইজ ফান, এইটা হচ্ছে যে নেম ওয়ান এবং নেম টু এই দুটো ইকুয়াল, তার মানে দে আর সেম, এটা প্রিন্ট হওয়ার কথা। সো আমি একটু রান করে দেখি, দে আর সেম আসতেছে এখন। সো আমরা হচ্ছে যে এই যে ইকুয়াল দিয়ে দেখলাম কি দে আর নট সেম দেখাচ্ছিল, কারণ আমাদের তখন লোকেশনটা চেক করতেছিল। আর হচ্ছে যে এই ডট ইকুয়ালস এটা কি চেক করে, এই দুইটার ভ্যালুগুলো সেম কিনা। সো আমি যদি ছোট্ট একটা এখানে জাভা না দিয়ে দুইটা দিলাম, ঠিক আছে, বা জাভা দিলাম না, আমি হচ্ছে যে C++ দিলাম, C++ আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো তাহলে এখন আমার এই লজিক অনুযায়ী কি আসা উচিত, দে আর নট সেম, নেম ওয়ান ডট ইকুয়ালস নেম টু, এটা তো সত্য হচ্ছে না, কারণ আমি এখানে C++ দিছি, রাইট। সো আমি এই জিনিসটা একটু রান করে দেখি যে আসলে এই কথার সাথে কাজের মিল আছে কিনা। সো এখানে C++ ভুল ধরতেছে কেন, কারণ এই যে ফালতু জিনিসটা এখানে চলে আসছে, এটাকে ডিলিট করতে হবে। ওকে, সো আমরা এখানে ছিলাম, হ্যাঁ। সো C++ ইজ ফান। সো আমি এটাকে রান করি। সো দে আর নট সেম, ঠিক আছে। সো আমরা ইকুয়ালসের ব্যাপারটা দেখলাম, ডট ইকুয়ালসের ব্যাপারটাও দেখলাম। ডট ইকুয়ালস কি চেক করে, ডট ইকুয়ালস চেক করে যে এই দুইটা সেম কিনা, আর ইকুয়াল কি চেক করে, এই দুইটার লোকেশন সেম কিনা, ঠিক আছে। দুইটা কিন্তু মিনিংফুল ডিফারেন্স আছে, এই জিনিসটা বুঝতে হবে। যারা বুঝতে পারে নাই, আশা করি এখন বুঝতে পারছে জিনিসটা কিভাবে কাজ করে। আচ্ছা, সো আমরা এই জিনিসটাও দেখলাম, এরপরে আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে আচ্ছা, এখন পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাকে বলতে পারো। আচ্ছা, আশা করি কোনো কোশ্চেন নেই, বাট আমি এখানে একটা জিনিস করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমি এখানে আরেকটা কথা লিখতে চাচ্ছি, ঠিক আছে। সো কথাটা কীরকম, আমি এই জিনিসটাকে একটু কি করি, এই পুরা জিনিসটাকে নিচে কপি করি, আর উপরে যা কিছু আছে সেগুলোকে কমেন্ট আউট করি। আমি আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি এখানে। আচ্ছা, সব কিছুকে ইয়ে করলাম। আচ্ছা, এগুলো যেহেতু কমেন্ট আউট হয়ে আছে, এটাকে আমি, আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট নোটিফিকেশন, সেটা হচ্ছে আমার ক্লাসটা 15 মিনিটে শেষ হয়ে যাবে। সো ক্লাসটা শেষ হওয়ার পরে আমি মেসেঞ্জারে আরেকটা ক্লাসের লিঙ্ক দিব, কারণ আজকে আমাদেরকে অনেক কিছু শেষ করতে হবে, বিকজ নেক্সট ক্লাসে আমি আসলে প্রবলেম সলভ করাবো, দ্যাটস ওয়াই, ঠিক আছে। সো এটা শেষ হয়ে যাওয়ার পরে, যদি ক্লাস শেষ হয়ে যায়, আমি নতুন একটা লিঙ্ক দিব, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। ওকে, সো যেটা বলতেছিলাম, সো আমি এই জিনিসটা তো একটু আগে আমরা দেখলাম, এখান থেকে আমাদের আউটপুটটা কী আসবে। আউটপুটটা আমি এখানে যদি জাভা এটাও দিতাম, লেটস সে জাভা ইজ ফান, তাহলে কিন্তু আমার আউটপুটটা কী আসতো, দে আর নট সেম, বিকজ এই দুটোর লোকেশন সেম না। যেহেতু আমি নিউ কিওয়ার্ড দিয়ে ক্রিয়েট করছি, দ্যাটস ওয়াই আমাদের লোকেশন সেম হবে না। ওকে, সো আমি এটাকে রান করে আরেকবার দেখাই ফর মোর ক্লিয়ারিটি। সো দে আর নট সেম। তো আমি এখানে আরেকটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করতে চাইতেছি, সেটা হচ্ছে আমি আরেকটা খুলবো, সেটা হচ্ছে স্ট্রিং নেম 3। নেম 3 নামের আমি একটা স্ট্রিং খুললাম, এবং জিনিসটাকে আমি কি করলাম, এই যে নেম ওয়ানের যে লোকেশন, নেম ওয়ানের লোকেশনটা আমি এখানে রাখলাম। এখন এখানে অ্যাকচুয়ালি কি হইতেছে, যে নেম ওয়ানের যে 123, আমরা 123 এভাবে দেখলাম না, 1 2 3, আর এটার অ্যাড্রেসটা আমরা কি দেখছিলাম। আচ্ছা, এই 123 এটা কিন্তু আসলে ট্রু না, এটা আমি আসলে বোঝানোর বা উদাহরণ দেওয়ার জন্য আমি এটা ধরে নিছি, ঠিক আছে। 124 জিনিসটা এভাবে কাজ করে। সো এই যে নেম 3 এইটা ধরে নিলাম আমার কত, যেহেতু আমাদের জাভা কাজ করে কি, এই নেম ওয়ানে কত আছে, 123, তো 123-এর অ্যাড্রেসটাও 124-এ যে এই নেম 3-এর অ্যাড্রেসটা সেম হয়ে যাবে। সো আমি জাস্ট লিখে রাখি যে নেম 3 ইকুয়াল টু, তাহলে কি আসবে, 1 2 3, রাইট। আমি এই নেম ওয়ানের অ্যাড্রেসটাই এখানে বসাই দিছি। তাহলে এখানে যখন চেক হচ্ছে, এখানে চেক আসলে কি হইতেছে, এখানে চেক হইতেছে যে
নেম 1 ইকুয়াল নেম 2 কিনা, তার মানে এখানে চেক হচ্ছে যে লোকেশনটা 123 ইকুয়াল 124 কিনা। সো অবশ্যই এটা তো সত্য না, তার মানে আমার দেখাবে কি দে আর নট সেম। আমি আরেকবার দেখাই জিনিসটা যাতে কোনোভাবে কনফিউশন ক্রিয়েট না করে, দে আর নট সেম, এটাই তো হওয়ার কথা। এখন এই জায়গায় যদি আমি 2 না দিই, এই জায়গায় যদি আমি 3 দিই, তাহলে অ্যাকচুয়ালি কী হবে? তাহলে অ্যাকচুয়ালি যেটা হবে, আমি নেম 1 আমার কত আছে 123, নেম 3 তে আমার কত আছে 123, সো এটাও 123। এবার আসলে কি হওয়া উচিত, দে আর সেম, রাইট? সো আমি এটাকে যদি রান করি, সো অনেক কিছু দেখাইতেছে বিকজ আমার এখানে অনেক কিছু ইনস্টল করা আছে, দ্যাটস ওয়াই মাঝে মাঝে একটু ইস্যু করে, সেটা বড় ম্যাটার না। সো এখানে কি আসবে, দে আর সেম। সো ইকুয়াল দেওয়ার পরেও আমরা সেম এই আউটপুটটা পাইলাম বিকজ আমি এখানে এর অ্যাড্রেসটা এবং এর অ্যাড্রেসটা সেম করে দিছি। সো এটা আরেকটা নতুন একটা জিনিস তোমরা শিখলে যে এইভাবেও জিনিসগুলোকে কাজ করানো যায় বা ম্যানিপুলেট করানো যায়, ঠিক আছে? তো আমরা আসলে শিখতে শিখতে অনেক কিছুই শিখলাম। তো আমাদেরকে এখন এই চ্যাপ্টারের মানে আমাদের যে ফাইনালে যে কোশ্চেনটা আসবে, সো ফাইনালে যে ধরনের কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনের জন্য আমাদেরকে আস্কি নামের একটা জিনিস শিখতে হবে, আস্কি ভ্যালু বা আস্কি টেবিল। তোমরা হয়তো অনেকে ক্লাস করছো, অনেকে হয়তো এই ব্যাপারটা সম্বন্ধে শুনছো, বাট আমি আমার ওয়েতে যেভাবে বোঝানো যায় সিম্পল ওয়েতে সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করব। তার আগে যেটা করব যে আমি এই লিঙ্কটা বের হয়ে যাব এবং হচ্ছে যে নতুন আরেকটা লিঙ্ক আমি মেসেঞ্জার গ্রুপে দিতেছি, তোমরা ওই লিঙ্ক থেকে নতুন ওইখানে জয়েন হও, দেন আমরা আজকের কনসেপ্টটা ওইখানে আমরা শিখব এবং আমরা অবশ্যই আজকে একটা সুন্দর প্রবলেম সলভ করব। সেই প্রবলেমটা আমি রাখছি আর কি, সেই প্রবলেমটা যারা সলভ মানে আজকে যে শিখলাম একটা প্রবলেম সলভ করে ক্লাসটা শেষ করব। সো আমরা আজকে শিখবো আর একটা প্রবলেম সলভ করে আজকে ক্লাসটা শেষ করবো। সো আমাদের আর 2টা জিনিস বাকি আছে। সো তো আমরা আসলে যেটা তখন বললাম যে আমরা এখন শিখবো হচ্ছে আস্কি ভ্যালু। সো আস্কি ভ্যালু জিনিসটা কি, আমরা যদি আমাদের ইউনিভার্সিটি স্লাইডে যাই সেখান থেকে আমরা দেখতে পাবো কিছুটা এরকম। আমি একটু নিচের দিকে যাইতেছি, আমি একটু নিচের দিকে গেলাম। সো নিচের দিকে যেয়ে আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে চার অ্যাড এই যে আস্কি ভ্যালু, এখানে কিছু কথা বলা আছে। এই জিনিসটা কি আসলে, যারা ফার্স্ট টাইম দেখতেছো তারা একটু মনোযোগ দিয়ে দেখো, কারণ আমাদের পরীক্ষায় আস্কি ভ্যালু থেকেই আসলে কোশ্চেন দিবে এবং যে আস্কি ভ্যালু ভালোভাবে বুঝবে, এটার ম্যানিপুলেশন বা এগুলার ম্যাথ বা এগুলার প্রবলেমগুলো বুঝবে, সে আসলে খুব ইজিলি থিওরি কুইজ, ল্যাব কুইজ বা হচ্ছে যে ফাইনালে অ্যান্সার করতে পারবে। সো এতক্ষণ যা যা বুঝাইলাম সব কিছু আস্কি ভ্যালুতে লাগবে, বাট এই জিনিসটার সাথে আমি একটু পরিচিত হই। সো জিনিসটা আসলে কিছুই না, খুবই নর্মাল। এখানে বলছে যে রেঞ্জ অফ আস্কি ভ্যালু আপার কেস ক্যারেক্টার, মানে হচ্ছে বড় হাতের এ থেকে জেড পর্যন্ত যে আমাদের লেটারগুলো আছে সেটার হচ্ছে যে কম্পিউটার আসলে এই রেঞ্জটা চেনে। সো যদি আমি বলি বড় হাতের এ, এটার আসলে ইন্টিজার ভ্যালু কত, ঠিক আছে, তাহলে সে চিনতে পারে এটার ইন্টিজার ভ্যালু হচ্ছে 65। আর এভাবে করে তাহলে বি কত হবে 66, সি কত হবে 67, এভাবে জেড পর্যন্ত যেতে যেতে আমরা কত পাবো, জেড পর্যন্ত যেতে যেতে আমরা পাবো হচ্ছে 90, ঠিক আছে। আবার আরেকটা জিনিস আছে, সেটা হইতেছে যে বলতেছে দ্য রেঞ্জ অফ দ্য আস্কি ভ্যালু অফ দ্য লোয়ার কেস ক্যারেক্টার। সো লোয়ার কেস, সরি এটা হচ্ছে আপার কেস, এখানে লোয়ার কেস হবে, ভুল করছে তারা, যাই হোক। সো এই যে লোয়ার কেস যে ক্যারেক্টারগুলো দেখতে পাচ্ছ তোমরা, লোয়ার কেস যে ক্যারেক্টার যে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড। সো এখানে বলতেছে যে কম্পিউটার এই ছোট হাতের এ কে চিনতে পারে 97 দিয়ে। সো তোমাদেরকে অবশ্যই এই প্রথমটা মনে রাখতে হবে, তুমি এ থেকে জেড পর্যন্ত গুনতে পারো। সো তুমি বড় হাতের এ মানে যদি 65 মনে রাখো, আর ছোট হাতের এ মানে যদি হইতেছে তুমি 97 মনে রাখতে পারো, বাদ বাকিগুলা তুমি জাস্ট হাতে গুনেই 2-3 সেকেন্ডের মধ্যে বলতে পারবা। বাট আমরা কম্পিউটার দিয়েও বের করে দেখবো যে অ্যাকচুয়ালি কি। আর আস্কি ভ্যালু অফ স্পেস মানে একটা ফাঁকা, এই যে আমরা স্ট্রিং ডিক্লেয়ার করছিলাম, রাইট, একটা মাঝখানে স্পেস দিয়েছিলাম, সেই স্পেসের ভ্যালু হচ্ছে 32। এখানে মজার আরেকটা ক্যালকুলেশন আছে, সেটা যদি দেখাই, যে তুমি যদি এই ছোট হাতের এ, যদিও এটা ছোট বাট কম্পিউটার এটাকে 97 দিয়েই বোঝে, যদিও এটা বড় হাতের বাট কম্পিউটার সেটাকে এটা দিয়ে বোঝে। যদি তুমি এই ছোট হাতের এ থেকে বড় হাতের এ বিয়োগ করো, আমি বলতে চাচ্ছি ছোট হাতের এর ভ্যালু থেকে, ইন্টিজার ভ্যালু থেকে বড় হাতের ইন্টিজার ভ্যালুটা যদি তুমি মাইনাস করো, তাহলে তুমি একটা স্পেস পাবা, মানে 32 পাবা। এটার যদি আমরা একটু প্রমাণটা দেখতে চাই, তাহলে 97 মাইনাস 65 ইকুয়াল টু 32। তার মানে কি,
আমি যদি সেম টাইপের, কথাটা মনে রেখো, আমি যদি সেম টাইপের ক্যারেক্টার, ছোট হাতের ক্যারেক্টার থেকে বড় হাতের ক্যারেক্টার মাইনাস করি, তাহলে আমি এখানে কি পাবো? একটা স্পেস পাবো, মানে একটা এমটি স্ট্রিং পাবো যেখানে একটা স্পেস আছে শুধু, জাস্ট একটা। ঠিক আছে? সো এই জিনিসগুলো হচ্ছে ছোট ছোট বেসিক, এগুলো দিয়ে আমরা প্রবলেম সলভ করব। তো আমরা আসলে জিনিসপাতিগুলোর দিকে মুভ করি যে জিনিসগুলো কীভাবে কাজ করে। সো আরেকটা জিনিস আমার দেখাতে মন চাচ্ছে, সেটা হইতেছে যে এখানে আমি আসি, সেটা হচ্ছে যে ASCII ASCII টেবিল। আমি যদি ASCII টেবিলটা একটু বের করতে চাই তাহলে কেমন দেখায়? সো আচ্ছা, না এইটা না, আরেকটা আছে, এটাও না, আচ্ছা এইটা, এটা একটু কনফিউজিং লাগতেছে, এটা দেখি। আচ্ছা, সো ASCII টেবিলের যে টেবিলটা আমার আসলে আগে থেকে ডাউনলোড করে রাখা উচিত ছিল, বাট এটা কোনো ম্যাটার করতেছে না। দেখি আমাদের ইউনিভার্সিটি থেকে যে টেবিলটা দিছে এটা কি কাজ করে? কাজ করার কথা না, এরর দেখাবে, শিওর, বুঝতে পারছি। যাই হোক, সো ASCII টেবিলটা আমরা একটা এই ইমেজ থেকে একটু দেখে নিই, এত জানার কিছু নাই। ASCIIর একটা টেবিল আছে, সেটা হচ্ছে আমরা যদি ইমেজ সেকশনে যাই, আমরা এখান থেকে খুব ইজিলি দেখতে পারবো। সেটা হচ্ছে যে এই যে এইটা, এই যে এখানে তুমি একটু দেখো, সেটা হচ্ছে যে ASCII টেবিলের এই যে আমাদের এ শুরু হয়েছে কত থেকে, দেখো এই যে এ শুরু হয়েছে 65, দেখা যায়? আই হোপ দেখা যাবে। এই যে দেখো এখানে এ শুরু হয়েছে কত, 65 থেকে, বি শুরু হয়েছে কত, 66 থেকে। তার মানে এ থেকে জেড পর্যন্ত যদি যেতে থাকি তাহলে আমার শেষ হবে কততে, 90-তে। এবং এটাই কিন্তু আমাদের স্লাইডে ছিল, যদি আমি স্লাইডটা একটু দেখাই, সেটা হচ্ছে 65 থেকে 90। ঠিক আছে? সো আমাদের আসলে এই ছোট হাতের, বড় হাতের এবং এই নাম্বারটা নিয়ে কাজ করতে হবে। সো আমরা ওটারই আরেকটু প্রুফ দেখি, যে ছোট হাতের, এই যে ছোট হাতের এ, এটার ডেসিমাল ভ্যালু কত, 97। এখানে যে বাইনারি ভ্যালু, অক্টাল ভ্যালু, হেক্সাডেসিমাল ভ্যালু অনেক কিছু দিছে, বাট আমাদেরকে ডিল করতে হবে ডেসিমাল এবং হচ্ছে ASCII কোড। সো ছোট হাতের এ এর ডেসিমাল ভ্যালু কত, 97। এখান থেকে যদি আমরা নিচের পর্যন্ত জেড পর্যন্ত যাই তাহলে আমরা 122 পাবো, এবং সেটাই আমাদের স্লাইডে বলে দিয়েছে যে ছোট হাতের এ থেকে এইটা। আর আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত এগুলার ASCII ভ্যালু কত। মানে হচ্ছে যে 0 একটা ASCII ভ্যালু আছে, মানে কম্পিউটার, আমি এখন, তুমি আমাকে বলতে পারো ভাই 0 তো একটা ডেসিমাল, বাট এটারও কম্পিউটার তার নিজস্ব মেমোরিতে এটার একটা নিজস্ব ভ্যালু দিয়ে রাখছে। সো সেটা আমরা একটু খোঁজার চেষ্টা করি এই টেবিল থেকে। সো এই যে সেটা হচ্ছে এইখান থেকে। সো 0 শুরু হয় কত, 48 থেকে, আর শেষ হয় কত, এই 57 থেকে। ঠিক আছে? সো তার মানে 0 শুরু হয় কত, আমি যদি অন্য একটা কালি দিয়ে লিখি, 0 শুরু হয় হচ্ছে তোমার কত থেকে, 48 থেকে 57 পর্যন্ত। তার মানে এখানে আমি লিখব কত, 48 থেকে, এটা আমার করতেছে 57। ঠিক আছে? সো আমাদেরকে আসলে এই 3টা জিনিস মনে রাখতে হবে। 0 এর ক্ষেত্রে শুরু হয় হচ্ছে 48 থেকে, ছোট হাতের এটা শুরু হয় হচ্ছে 97 থেকে, এবং আমাদের এইটা, এই যে বড় হাতের এটা শুরু হয় হচ্ছে 65 থেকে। সো আমাদের এই 3টা জিনিস মনে রাখার পরে আমরা পরবর্তী জিনিসে আমরা হচ্ছে গো থ্রু করব। সো ASCII টেবিল, ASCII ভ্যালু, ছোট হাতের এ, বড় হাতের এ, 0, এই জিনিসপাতিগুলো আমি এতক্ষণ ধরে ডিসকাস করলাম। এখন আমরা একটু কোড করে দেখি যে এগুলো আসলে আমাদেরকে মানে কোডিংয়ে কেমনে কাজে লাগে, বা এই জিনিসগুলো তো আমরা দেখলাম, এখন এগুলো নিয়ে আমরা একটু কোড করে দেখি যে অ্যাকচুয়ালি কীভাবে এগুলো কাজ করতেছে। সো আমি আরও নিচে আসি, ফ্রেশ করে নিলাম, নিচে আসি, নিচে আসার পরে এখানে আমি একটু লিখি, কি লিখব, আমি এখানে একটু আগে বললাম যে আমাদের এটা কি ছিল, এই যে বড় হাতের এ, বড় হাতের এ ছিল হচ্ছে এইরকম, আমার বড় হাতের এ কত ছিল, 65 নির্দেশ করতো, রাইট? তারপর আমাদের ছোট হাতের এ, এটা কি নির্দেশ করতো, এটা নির্দেশ করতে হচ্ছে তোমার 97, রাইট? আর আমরা আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে 0টা কত থেকে শুরু হতো, 0টা শুরু হতে হচ্ছে তোমার 48। সো এটা আসলে কোড করতে করতে মুখস্থ হয়ে যাবে। সো আমাদেরকে অ্যাকচুয়ালি মনে রাখতে হবে এই 3টা, তারপরে আমরা জাস্ট বাকিগুলো এমনিতেই হাতে একটু গুনলেই পেয়ে যাব, যে আমরা জি বের করলে কত হবে, এফ বের করলে কত হবে। ঠিক আছে? ওকে, ভালো কথা। সো আমরা এখন একটা কাজ করি, আমরা এখন এইটাকে আসলে দেখব। সো কীভাবে দেখব, আমি এখানে লিখি যে 4,
যেহেতু এগুলা প্রত্যেকটা একটা ক্যারেক্টার, এগুলা কিন্তু একটা করে সিঙ্গেল ভ্যালু, আমরা একটু আগে ক্যারেক্টার পড়ছি মনে আছে আজকে, সো এই ক্যারেক্টারটা এখানে কাজে লাগে। সো ক্যাটস 4ch ইকুয়াল টু আমি কি দিলাম, একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে এ দিলাম। এখন আমি যে এখানে বলছি যে এ এর ভ্যালু 65, এটা কম্পিউটার বোঝে, তো আমি এটাকে একটু প্রিন্ট করে দেখবো যে আসলেই কম্পিউটার এইটা বোঝে কি বোঝে না। সো আমি এখানে লিখবো ইন্ট ASCII, আস্কি বানানটা হচ্ছে এরকম। সো আমি এখানে লিখলাম এইটা, তারপরে আমি এখানে CH লিখলাম। এই CH এ এখন কি আছে, CH এ এখন আছে বড় হাতের এ, এখানে আছে বড় হাতের এ, বড় হাতের এটা যাবে আস্কিতে, বাট আমি এখানে ইন্টিজার দিছি। মানে জিনিসটা কি দাঁড়ালো, এখানে একটা ক্যারেক্টার ছিল, সেই ক্যারেক্টারটা আমি আস্কিতে নিলাম, বাট আমি এখানে লিখলাম ইন্টিজার। তাহলে মানে বাম পক্ষে ইন্টিজার আছে বাট ডান পক্ষে আছে ক্যারেক্টার, এটা তো মিললো না। সো এই জিনিসটাকে আমাকে টাইপ কাস্ট করতে হবে, এই টাইপ কাস্ট কথাটা আমাদের স্ট্রিংয়ে লাগবে। সো আমি কিসে টাইপ কাস্ট করবো, যেহেতু আমি বাম পক্ষে ইন্টিজার চাচ্ছি, সো ডান পক্ষে আমাকে এই CH কেও ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে। সো এখন কি হলো, এখানে আমার এটা ঠিকই বসলো, বসার পরে এখানে বলতেছে যে এখানে আমি ইন্টিজার চাচ্ছি। সো এই এর ইন্টিজার ভ্যালু কত, 65, এই 65টা আস্কিতে বসলো। এখন আমি এই আস্কিটা প্রিন্টে দিয়ে দেখবো যে আমার আসলে কত দেখায়, ASCII আস্কি। সো তার আগে আমি জিনিসটা এইভাবে লিখি, মানে একটু সুন্দর করে দেখানোর জন্য, দ্য ASCII ASCII ভ্যালু অফ এখানে CH দিলাম। CH মানে কি, CH মানে হচ্ছে যে এ, দ্য ASCII ভ্যালু অফ CH, এখানে আমার এইটাকে আমি কমেন্ট করে দিলাম CH প্লাস, তারপরে হচ্ছে যে এখানে আরেকটা স্পেস দিয়ে আমি যে সৌন্দর্য বর্ধনের জন্য জিনিসটা লিখতেছি, তোমাদের জন্য যেন জিনিসটা বেশি মেক সেন্স করে। সো ইজ এত, আচ্ছা। সো এখান থেকে এখন আমি একটু বোঝার চেষ্টা করি এখানে আমি কি লিখলাম। এখান থেকে দ্য ASCII ভ্যালু অফ CH এর মধ্যে কি আছে, বড় হাতের এ আছে, তা দ্য ASCII ভ্যালু অফ এ ইজ, যেহেতু এই জায়গায় একটু একটা স্পেস দিব তাহলে একটু দেখতে সুন্দর লাগবে, রাইট। এখানেও একটা স্পেস দিব, এখানেও একটা স্পেস দিব, আদারওয়াইজ আমার জিনিসটা দেখতে খারাপ লাগবে। আচ্ছা, কেন স্পেস দিলাম এটা আমি একটু পরে দেখাই, আগে আমি এই জিনিসটা রান করি। সো রান করার পরে দেখবো যে একটু কেমন জানি দেখাচ্ছে, এখানে লেখা আছে দ্য ASCII ভ্যালু অফ এ ইজ 65, কেমন জানি হয়ে গেছে। সো এই জিনিসটা সলভ করার জন্য আমি একটা স্পেস দিলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে। সো এবার আমি একটু রান করে দেখি, এবার জিনিসটা আরও ক্লিয়ার হবে। সো এবার হচ্ছে যে সুন্দর করে আসছে, দ্য ASCII ভ্যালু অফ এ ইজ 65। সো আমরা টেবিল থেকেও দেখলাম, রাইট, আমরা টেবিলে কি দেখলাম, টেবিলটা কই, এই যে আমরা টেবিলে দেখলাম যে এর ডেসিমাল ভ্যালু কত, 65। আচ্ছা, এখন তোমার মনে আরও অনেক কিউরিওসিটি থাকতে পারে, তুমি এখন ছোট হাতের এ দিয়ে চেক করতে পারো, ঠিক আছে। ছোট হাতের এ দিয়ে চেক করলে তাহলে আমাদের কত আসা উচিত, 97। সো আমরা একটু দেখি, আবার এই ফালতু জিনিসটা আসছে, ওকে। সো দ্য ASCII ভ্যালু অফ ছোট হাতের এ ইজ 97, বোঝা গেছে। সো আমি জিরোটাকেও একটু দেখার চেষ্টা করি যে আসলে সব কথার সাথে কাজে মিল আছে কিনা। সো জিরোটাও দেখলাম, তাহলে আমার কত আসা উচিত, 48, ঠিক আছে। দ্য ASCII ভ্যালু অফ 0 ইজ 48। সো তুমি এখানে র্যান্ডমলি যে কোনো ভ্যালুই দিতে পারো, লেটস সে আমি এখানে জি দিলাম। সো জি এর ASCII ভ্যালুটা কত সেটা আমি একটু দেখতে চাচ্ছি। সো আমি কোড করেই বলে দিতে পারবো ওই টেবিলের ASCII ভ্যালু। সো জি এর ASCII ভ্যালু হচ্ছে 103। সো আমি শিওর হওয়ার জন্য 103 নম্বর একটু দেখব যে জি ছোট হাতের জি, সরি আমি দিছিলাম কত, আমি দিছিলাম ছোট হাতের জি। সো ছোট হাতের জি এর ASCII ডেসিমাল ভ্যালু হচ্ছে 103, ঠিক আছে। সো আশা করি জিনিসটা মেক সেন্স করতেছে যে ASCII ভ্যালুর সাথে এই ডেসিমালের যে সম্পর্ক সেটা কিভাবে কাজ করে। অ্যাকচুয়ালি কিছুই না, আমরা এই তিনটা জিনিস মনে রাখবো। তারপরে যেহেতু আমি এখানে ইন্টিজার ভ্যালুটা চাচ্ছি এই জি এর, সো আমি তার আগে এখানে টাইপ কাস্ট করে নিব। কেন টাইপ কাস্ট করে নিতে হবে, আমি ডান পক্ষে চাচ্ছি, আমি বাম পক্ষে চাচ্ছি ইন্টিজার, এখানে আছে তোমার ক্যারেক্টার। সো ক্যারেক্টার থেকে ইন্টিজারে কনভার্ট করার জন্য আমি এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ইন্টিজার কথাটা দিয়ে দিলাম, তাহলে জিনিসটা এরকম হইলো, ঠিক আছে। এখন আমাদের এই জিনিসটা তো আমরা বুঝলাম, তাই না? তো এখন আমাদের এই জিনিসটা কেউ তো আমাকে এখন প্রশ্ন করলো না, মানে আমাকে তুমি প্রশ্ন কেন করলো না এই জিনিসটা। তো তোমার এখন মনের ভিতরে এই প্রশ্নটা আসা উচিত যে ভাই আপনি এখানে একটা ক্যারেক্টার দিছেন, ক্যারেক্টার থেকে আপনি ধরেন যে বড় হাতের এ দিছেন, বড় হাতের এ দেওয়ার কারণে আপনি এখান থেকে কত পাইছেন, 65 পাইছেন। এখন ভাই আমি চাচ্ছি যে আমি 65 দিব,
এই 65 হচ্ছে কম্পিউটারের যে নিজস্ব মেমোরিতে যে জিনিসটা মনে রাখে, সে জানে যে 65 মানে এ, আমি চাচ্ছি এখান থেকে এটা প্রিন্ট হয়ে আসুক। তাহলে এটা কিভাবে কাজ করে, ঠিক আছে? সো ওকে, তোমার কথা অনুযায়ী আমি এখন কাজ করতেছি। সো তুমি এখন আমাকে বলতেছো যে ভাই আমি হচ্ছে যে এখন এই 65 কথাটা দিব, বাট আমি আউটপুটে চাইতেছি যে আমাকে যেন এ দেখায়, মানে ভাইস ভার্সা। আমি এতক্ষণ এ দিছিলাম, আমাকে 65 দেখাইছে। সো আমি এখন কম্পিউটারে 65 দিয়ে বলবো, কম্পিউটার তোমার কাছে, তুমি তো জানো 65 এর ভ্যালু এ, তুমি আমাকে একটু দেখাও। সো আমি এখানে একটা কাজ করি, সো আমি এখানে লিখি এভাবে যে ইন্ট এএস ASCII ইকুয়াল টু 65। যেহেতু এটা একটা 65 একটা ইন্টিজার ভ্যালু, রাইট? দ্যাটস ওয়াই আমি ইন্টিজার এখানে দিছি, বাম পক্ষেও ইন্টিজার, ডান পক্ষেও ইন্টিজার। সো এখন আমি কি করব, এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি এই জিনিসটা তো এটা হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু, আমি চাচ্ছি যে এই 65 এর ক্যারেক্টারটা কত, বা এটার অ্যাকচুয়াল ক্যারেক্টার কত। দ্যাটস ওয়াই আমাকে এখানে এখন ক্যারেক্টারটা নিতে হবে। সো ক্যারেক্টার নেওয়ার পরে আমি এখানে দিলাম, লেটস সে ক্যারেক্টারের ক্ষেত্রে আমি কি দিতাম, CH দিতাম, রাইট? একটা ভ্যারিয়েবল। সো এখানে দেখো, এখানে কি আছে, বাম পক্ষে আছে ক্যারেক্টার, ডান পক্ষে আমি আবার লিখছি ইন্টিজার। এটা হইলো কিছু, হইলো না। সো আমি চাচ্ছিলাম কি 60, এই যে 65 এটা ক্যারেক্টারে কনভার্ট হোক। সো আমি জিনিসটাকে পুরোটাই কেটে দিলাম। সো আমি এখানে ASCII আজকে দিলাম। সো তারপরেও আমার হচ্ছে যে এখানে একটা ভুল ধরতেছে। কেন? কারণ আমি এখানে ক্যারেক্টার, বাম পক্ষে ক্যারেক্টার চাচ্ছি, বাট ডান পক্ষে তো আমার আছে কি, আমার আছে ইন্টিজার। সো এটাকে আমার কি করতে হবে, টাইপ কাস্ট করে নিতে হবে। সো টাইপ কাস্টের রুলসটা কি, আমি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। এরপর আমি টাইপ কাস্ট করে চাইতেছি কি, ক্যারেক্টারে, বিকজ বাম পক্ষেই তো আমার ক্যারেক্টারই আছে। সো ক্যারেক্টার দেওয়ার পরে আমার জিনিসটা সলভ হয়ে গেল। সো এই জিনিসটাকে আমি যদি একটু ফ্যান্সি ওয়েতে প্রিন্ট করার ট্রাই করি, তাহলে এখানে জিনিসটা কীরকম হবে, এরকম হবে না। আমি এটাকে প্রিন্ট করে দিলাম, সরি এটাকে আমি কমেন্ট আউট করে দিলাম, দেন আমি আরেকটা প্রিন্ট লাইন লিখবো, সেটা হচ্ছে যে CHARACTER character of ASCII ASCII, এটা দিলাম, দেন প্লাস এটা কি ASCII, দেন প্লাস দিলাম, তারপর হচ্ছে ইজ, তারপরে প্লাস দিলাম, তারপরে হচ্ছে যে CH। সো এখান থেকে আমার আউটপুটটা কি আসা উচিত বলে তোমার মনে হচ্ছে, বলো? এখান থেকে আউটপুটটা আসা উচিত দ্য ক্যারেক্টার, এখানে দা হবে, দ্য ক্যারেক্টার অফ ASCII। এই ASCII তে কত আছে, দ্য ক্যারেক্টার অফ AS, হ্যাঁ, দ্য ক্যারেক্টার অফ ASCII মানে হচ্ছে 65 ইজ এ, জিনিসটা এইভাবে প্রিন্ট আসবে। সো আমি একটু দেখি, এই যে দ্য ক্যারেক্টার অফ ASCII 65 ইজ এ। সো তোমরা বুঝতে পারলা যে জিনিসটা কিভাবে কাজ করে, জিনিসটা ভাইস ভার্সা কাজ করে, ঠিক আছে? সো আমরা দুইটাই শিখলাম। সো এটা হচ্ছে আমাদের একটা অ্যাপ্রোচ, এটা আমি কপি করে রাখলাম, দেন আমি কন্ট্রোল জেড করে আগেরটাই গেলাম, যেটা প্রথমটা আমি করছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমরা প্রথমটা শিখছিলাম, অ্যান্ড আমরা নিচে এই জিনিসটা শিখছিলাম। সো এখানে আজকে না দিয়ে, লেটসে আমি আজকে 1 দিলাম, যেন ভুল না দেখায়। সো আজকে 1 দিলাম, দেন এখানে আমি আজকে 1 দিলাম, এখানে আমি CH1 দিলাম। সো এখন আমরা একটু সুন্দর করে প্রিন্ট করে দেখি যে জিনিসটা সুন্দর দেখাবে। The ASCII value of A is 65, the character of ASCII is 65 is A. সো ASCIIর বিষয়টা, এই যে ভাইস ভার্সা, এটা হচ্ছে এ থেকে আমি কোড বের করলাম এবং 65 থেকে এটা বের করলাম। আশা করি এখানে তোমাদের কোনো কনফিউশন নাই, রাইট? এই জিনিসটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট ছিল। সো ASCII টেবিলটা আমরা বুঝলাম, ছোট হাতের ক্যারেক্টার, বড় হাতের ক্যারেক্টার, ইন্টিজার ভ্যালুর ASCII টেবিলের সাথে যে সম্পর্ক, তারপর টাইপ কাস্ট করে নিলাম, বাম পক্ষে ইন্টিজার থাকলে ডান পক্ষে ইন্টিজার থাকবে, এই জিনিসটা আমরা মনে রাখলাম, ঠিক আছে? সো এই ওভারঅল সব কিছুই আমরা দেখলাম। এখানে ইন্টিজার কেন দিছি, বিকজ এখানে এটা আমার ইন্টিজার ভ্যালু। এখানে ক্যারেক্টার কেন দিছি, কারণ আমার ASCIIটা হচ্ছে একটা ক্যারেক্টার, আমি চাইতেছিও ক্যারেক্টার, বাট ইন্টিজার, এই ASCIIটা এখন আপাতত ইন্টিজার হয়ে আছে। দ্যাটস ওয়াই আমি এটাকে টাইপ কাস্ট করে ক্যারেক্টারে নিলাম, দ্যাটস ওয়াই আমাকে CH সেটা অ্যালাউ করলো যে হ্যাঁ, এবার আমি তোমাকে আমার CH এ বসতে দিব। সো আশা করি হচ্ছে যে এই জিনিসটাও আমরা বুঝতে পারছি, রাইট? আচ্ছা, এরপরে আমাদের একটা প্রবলেম আছে। সো তোমরা এখন এই প্রবলেমটা একটু দেখো, আমি এই প্রবলেমটা একটু দেখাতে চাই। সেটা হচ্ছে যে আমার টেলিগ্রামে আছে প্রবলেমটা। সো কই গেল প্রবলেম, কোডিং, হ্যাঁ। সো এই জায়গাতে তোমরা যদি একটু দেখো প্রবলেমটা, এই প্রবলেমটা কালকে আমাকে একজন দিছে। সো এই প্রবলেমটা এখানে কি বলছে, টুডে ইজ ওয়েডনেসডে। সো আউটপুটে কি আসছে, ওয়েডনেসডে ইজ টুডে।
সো এখানে হচ্ছে ওয়েডনেসডেটা আগে আসবে, ইস্টটা মিডিলে আছে, মিডিলেই থাকবে, টুডেটা লাস্টে যাবে। তার মানে আমাকে প্রিন্ট করতে হবে কি উল্টা দিক থেকে। বাট প্রিন্ট করার রুলস আছে, দেখো আমি কিন্তু উল্টা দিক থেকে প্রিন্ট করলে তো আমার আগে ওয়াই চলে আসতো, তাই না? বাট আগে ওয়াই আসা যাবে না। লাস্ট যে স্ট্রিংটা আছে স্পেসের পরে লাস্ট যে স্ট্রিংটা আছে সেইটা আগে প্রিন্ট হবে, তারপরে যে স্ট্রিংটা পাবো সেটা আবার প্রথম থেকে প্রিন্ট হবে, তারপরে যে স্ট্রিংটা পাবো সেটা লাস্ট থেকে প্রিন্ট হবে না, প্রথম থেকে প্রিন্ট হবে। সো এই ধরনের প্রবলেমগুলো তোমাদেরকে কুইজে দিবে, থিওরি কুইজে দিবে। এই ধরনের প্রবলেমগুলো তোমাদের ল্যাব কুইজে দিবে। সো এই প্রবলেমগুলো ল্যাব কুইজ এবং থিওরি কুইজের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং আমরা জানি ল্যাব কুইজ এবং থিওরি কুইজেই 40 মার্কস। সো এই ধরনের প্রবলেমগুলোতে আমাদেরকে ইউজ টু হইতে হবে, তাহলে তোমরা ভালো পারবে। এবং এনি ফ্যাকাল্টি এর উপরে কোনো প্রবলেম দিবে না। সো তোমরা ধরে নিতে পারো আমি যে প্রবলেমগুলো তোমাকে এখন দেখাচ্ছি এটা হচ্ছে তোমাদের স্ট্রিংয়ের কুইজের প্রবলেম কিছুটা, একদম এইটা তো দিবে না। আচ্ছা, আরেকটা সিমিলার দেখো, টুডে ইজ ওয়েডনেসডে, সিমিলার এখানেও প্রবলেম ওয়ানে যেটা ছিল প্রবলেম টু এর ইনপুটে সেটা আছে, বাট আউটপুটটা কি আসছে দেখো, এবার আউটপুটটা আসছে দেখো, এই যে টুডে, এই টুডের লাস্টের ওয়াই এ ডি ও টি, এই প্রথমটাই আমার উল্টা করে প্রিন্ট হয়েছে, দ্বিতীয়টা আমার উল্টা করে প্রিন্ট হয়েছে, ওয়েডনেসডে এই পুরাটা জিনিসটা আমার উল্টা করে প্রিন্ট হয়েছে। সো তুমি মাথাতে একটু ক্যালকুলেশন করো এই জিনিসটা আমি আবার কেমনে ম্যানিপুলেট করব। ওয়ে আছে, আমরা প্রবলেম সলভিং ক্লাসে এগুলা কিভাবে আসলে সলভ করে, এগুলার অ্যাপ্রোচটা কি, এগুলো আমরা খুব ভালোভাবে শিখবো। সো আজকে তো প্রবলেম সলভিং ক্লাস নিতে পারবো না, বাট আজকে আমি সুন্দর একটা প্রবলেম সলভ করাবো যেটা তোমাদের অ্যাসাইনমেন্ট ওয়ানে আছে, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। সো বুঝতে পারতেছো তো আমাদের প্রবলেমগুলো কীরকম হইতে পারে। সো এই প্রবলেমগুলো একদম আইডিয়াল প্রবলেম ফর ল্যাব কুইজ অ্যান্ড থিওরি কুইজ। আমি জিনিসটা জানাই দিলাম। ওকে, সো আমরা কোথায় ছিলাম যেন, আমরা ছিলাম হচ্ছে আস্কি ভ্যালুতে। সো এরপরে আমাদের যে মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট সেটা হচ্ছে যে আমরা আরেকটা জিনিস শিখবো, এটা আসলে মানে ছোট্ট একটা সিম্পল বেসিক, বাট আমাদের জানতে হবে বিধায় আমরা শিখে নিব, সেটা হচ্ছে কম্পেয়ার টু। সো আমি এখানে নতুন আরেকটা স্ট্রিং ডিক্লেয়ার করি, string স্ট্রিং word word 1 equal to let's say a b c d। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে দেখো, জিনিসটা খুবই মজার আর কি, মানে একবার দেখে হয়ে যাবে। স্ট্রিং এখানে আমি দিলাম word2 ইকুয়াল টু, এখানে আমি দিলাম কি, এখানে আমি দিলাম হচ্ছে যে বি, তারপরে বি, তারপরে সি, তারপরে ই দিলাম। জিনিসটা একটু ভালোভাবে দেখো, আমি এক্সাম্পলটা এমনভাবে নিছি যেন তুমি বুঝতে পারো। আচ্ছা, সো আমি ওয়ার্ড ওয়ানে কি নিছি, আমি ওয়ার্ড ওয়ানে নিছি এ বি সি ডি, আর ওয়ার্ড টুতে আমি নিছি বি বি সি ই। আচ্ছা, তো এখন আমি একটা নতুন মেথড শিখবো, সেটা হচ্ছে কম্পেয়ার টু মেথড। ঠিক আছে, সো ইন্ট রেজাল্ট, আমি একটা ইন্টিজার রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। এখানে আমি কি লিখবো, ওয়ার্ড ওয়ান ডট কম্পেয়ার টু ওয়ার্ড টু। আমি চাচ্ছি এখানে না, বাইরে। আচ্ছা, আমি চাচ্ছি এই ওয়ার্ড ওয়ানের সাথে ওয়ার্ড টু এর একটা সম্পর্ক আছে, কি সম্পর্ক সেটা আমি দেব, আমি এটার সাথে একটু কম্পেয়ার করে দেখতে চাচ্ছি। সো এই জিনিসটা যে আমি এখন আউটপুটে দেই, এসইউটি রেজাল্ট, এই জিনিসটা যে আমি আউটপুটে দিই, তোমার লজিক্যাল থিঙ্কিং অনুযায়ী এখানে আসলে আউটপুট কি আসা উচিত? অনেক কিছুই মনে হইতেছে, বাট আমরা একটু দেখি যে এই ওয়ার্ড ওয়ান কম্পেয়ার টু ওয়ার্ড টু করলে আমার আউটপুটটা কী আসা উচিত। আগে তুমি আমাকে এইটা বলো যে এই ওয়ার্ড ওয়ানের এই এই বড় হাতের এটার আস্কি ভ্যালুটা কী ছিল? এটার আস্কি ভ্যালু ছিল 65, রাইট? এবং এই ওয়ার্ড টু এর প্রথম লেটার বি, এটার আস্কি ভ্যালু কী ছিল? এটার আস্কি ভ্যালু ছিল 66। তাহলে এই ওয়ার্ড ওয়ান কম্পেয়ার টু ওয়ার্ড টু যেটা করে, এই প্রথম যে ডিসব্যালেন্সটা সে দেখে, এখানে ওয়ার্ড ওয়ানের 0 নম্বর ইন্ডেক্সে আছে এ, ওয়ার্ড টু এর 0 নম্বর ইন্ডেক্সে আছে বি। সো 0 নম্বর ইন্ডেক্সের এর আস্কি ভ্যালু হচ্ছে 65, 0 নম্বর ইন্ডেক্স ওয়ার্ড টু এর 0 নম্বর ইন্ডেক্সের আস্কি ভ্যালু হচ্ছে 66। সো সে যেটা করে, এই ওয়ার্ড ওয়ানের প্রথম ইন্ডেক্সের আস্কি ভ্যালু বিয়োগ দ্বিতীয় ইন্ডেক্সের আস্কি ভ্যালু, তার মানে সে রেজাল্টে যেটা করবে সেটা হচ্ছে যে সে এরকম কিছু একটা করবে, সেটা হচ্ছে 65 মাইনাস 66, এখান থেকে আমাদের অ্যান্সার পাবো -1। সো আমরা রেজাল্টে দেখি যে আসলে -1 দিতেছে কিনা, দেখছো? সো রেজাল্ট থেকে আমাদের -1 দিতেছে, তার মানে কম্পেয়ার টু এই জিনিসটা কী করে। এখন
তোমার এখন মনে আরেকটা প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি একটা কাজ করছেন, সেটা হচ্ছে আপনি এখানে এর পরিবর্তে এখানে তো এ হওয়া উচিত ছিল, আপনি বি দিছেন মানলাম, আর আপনি তো এখানে ই দিছেন যেটা এখানে ডি থাকার কথা ছিল। তাহলে এই ই এর অ্যান্সারটা দেখাইলো না কেন, বা ই এর এই ডিসব্যালেন্সটা দেখাইলো না কেন? অ্যাকচুয়ালি কম্পেয়ার টু মেথড প্রথম যে ঝামেলাটা আছে সেইটাই শুধুমাত্র দেখায়, পরেরগুলা সে দেখে না। ঠিক আছে? সো তাহলে আমি যদি এখানে এ দেই, তাহলে এখন আসলে সে কি চেক করবে? এখন সে দেখবে ডি আর ই। সো আমাকে এখন বলো যে ডি মানে কত? এ মানে যদি হয় 65, 66, 67, 68, 69, তার মানে 69, আর ই মানে হচ্ছে 70, তাহলে 70। তাহলে এটার হচ্ছে যে অ্যান্সার কত আসবে? এটার অ্যান্সার আসবে -1, রাইট? এক্সাম্পলটা একটু ইয়াক হয়ে গেছে। আমি এখানে একটা, আচ্ছা এটা আগে দেখে ফেলি। সো এটার অ্যান্সার -1 আসা উচিত কিনা? তো এটার অ্যান্সার -1। এখন আমি যদি এখানে হবে না। বুঝিনি। ভাইয়া এ থেকে চেক করা কেন হলো না সেটা বুঝিনি। আচ্ছা, এখন এই এ এবং এই দুটার মধ্যে কি কোনো মানে ডিসব্যালেন্স আছে বা এলোমেলো আছে? না ভাইয়া। যেহেতু এলোমেলো নাই, তাহলে সে তো চেক করবে না। তার দায়িত্ব শুধুমাত্র যেখানে ঝামেলা আছে। এই এটা হচ্ছে ওয়ার্ড 1 এর ইনডেক্স 0 র ASCII ভ্যালু হচ্ছে 65, সে এটা চেক করছে। সে এটাও চেক করছে ওয়ার্ড 2 এর 0 নম্বর ইনডেক্সের ASCII ভ্যালু হচ্ছে 65, তার মানে তার এখানে বিয়োগ করার দরকার পড়তেছে না। সিমিলার ওয়েতে এ এর ক্ষেত্রে পড়তেছে না, বি এর ক্ষেত্রেও পড়তেছে না, সি এর ক্ষেত্রেও পড়তেছে না। সে এখানেও দেখছে যে এই ৩ টা সমান, এই ৩ টাও সমান। সে তখন 4 নম্বরে যখন আসছে, যখন ডি এর ASCII ভ্যালু দেখে সে 69, এখানে ওয়ার্ড 2 এর 3 নম্বর ইন্ডেক্সে সে দেখে ই, সেটার ASCII ভ্যালু হচ্ছে 70। যখন সে দেখছে যে হ্যাঁ মানে ডিফারেন্স আছে, তখন সে হচ্ছে এটাকে বিয়োগ করে অ্যান্সারটা দেখাইছে। সো আমি এখানে ই না দিয়ে যদি এ দিতাম, তাহলে কি দাঁড়াইতো? এখানে থাকতো এরকম। তাহলে এই যে এ লাস্টেরটা, সরি এখানে এ হইতো না, এটা আসলে ডি হইতো। সো এখানে ডি ইকুয়াল টু কত? এইটা। আর এ ইকুয়াল টু কত? আমার এ ইকুয়াল টু হচ্ছে 65। ঠিক আছে? আচ্ছা, তো তাহলে কি দাঁড়ায় দিছে? তাহলে আমার এখন বিয়োগফলটা কত হবে? আমার এখন বিয়োগফলটা এরকম হবে না? 69 মাইনাস 65। তাহলে আমার অ্যান্সারটা কত আসবে? 4। সো আমি একটু দেখি 4 আসে কিনা। সো আমার প্রথম 3টাই এলোমেলো নাই, এখানেও প্রথম 3টাই এলোমেলো নাই, লাস্টেরটাই এলোমেলো আছে। সো এলোমেলো ডি, এটার ভ্যালু হচ্ছে এটা, এলোমেলো এ, এটার ভ্যালু হচ্ছে এটা। সো বিয়োগ করে কম্পেয়ার টু দিয়ে আমি বিয়োগ করলাম, তাহলে আমার ভ্যালু কত আসবে? রেজাল্ট আসবে 4। সো আচ্ছা, এখানে 3 কেন আসলো? কারণ আমি আসলে ডি নিছি। সো ডি এর ক্ষেত্রে আমাকে একটু বলো যে ডি এর ক্ষেত্রে কত? 65, 66, 67, 68, সরি এখানে 68 হবে, আমি 69 দিয়ে ফেলছি। সো ডি এর ক্ষেত্রে 68। কিভাবে 68? এই যে এইখান থেকে দেখি যে ডি হচ্ছে 68। ঠিক আছে? সো আমি ভুল করে 69 বলছিলাম, যাই হোক। সো এখানে তাহলে কত হবে? 68 মাইনাস 65 ইকুয়াল টু 3, অ্যান্ড রেজাল্টেও আমার 3 আসবে। সো আমি আমার টাইমে শেখার সময় আমি আরেকটা একটু এক্সটেন্ডেড করছিলাম, সেটা হচ্ছে আমি এখানে ওয়ার্ড 2 দিছিলাম। ওয়ার্ড 2 কম্পেয়ার টু ওয়ার্ড 1, তাহলে কি হবে অ্যাকচুয়ালি? তাহলে যেটা হবে যে ওয়ার্ড 2 এর ডিসব্যালেন্স কত? 65, তার মানে আমার বিয়োগটা হবে 65 মাইনাস 68 8 এ। ঠিক আছে? তাহলে এবার অ্যান্সার আসবে -3। সো জিনিসটা মেক সেন্স করতেছে, আই হোপ। ঠিক আছে? -3। সো যেইটা আগে থাকবে সেটা বিয়োগ, যেটা আমি কম্পেয়ার টু এর মধ্যে রাখতেছি সেটা থাকবে। সো তোমরা এই জিনিসগুলো, এই যে আমি যে এতক্ষণ ধরে এতগুলো লাইনে কোড করলাম, এগুলো যদি তোমরা নিজেরা না লিখে প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু এগুলো একটাও মাথায় থাকবে না। আমি এগুলো নিজে লিখে প্র্যাকটিস করতাম দেখে মাথায় আছে। আচ্ছা, সো আমরা হচ্ছে যে এই কম্পেয়ার টু যে ব্যাপারটা, এই জিনিসের সাথেও একটু ইউজ টু হইলাম। এরপরে আমাদের যে জিনিসটা বাকি আছে সেটা হচ্ছে যে, আচ্ছা এখন আমরা শেষের দিকে চলে আসছি, আমরা প্রবলেম সলভিং এর দিকে চলে আসছি। সো আমরা এই অ্যাসাইনমেন্টের প্রথম প্রবলেম যেটা, এই প্রবলেমে কি বলছে? প্রোগ্রামিং, জাভা প্রোগ্রামিং 1 2 3, এখানেও বলছে যে এইটা। ঠিক আছে? এটার আউটপুটটা কি? সবগুলাই বড় হাতের চাইছে। সো আমি একটা কাজ করব, আমি নরমাল একটা ইনপুট নিব, দেন আমি হচ্ছে যে এই ডট আপার কেস এটা ইউজ করে এই প্রবলেমটা সলভ করব। যদিও বা আমাকে এখানে বলছে ইউ আর নট অ্যালাউড টু ইউজ, তুমি ডট আপার কেস এটা ইউজ করতে পারবা না। ঠিক আছে? আর আমি তোমাকে দেখাই যে এই জিনিসটা কেমনে কাজ করে। সো আমরা এই জিনিসটাকে পুরোটাকে কমেন্ট আউট করে দিলাম। তারপরে হচ্ছে যে আমরা নিচে আসলাম, দেন স্ট্রিং
নেম ইকুয়াল টু একটা লোকের নাম দিই, লেটস সে লোকের নাম পাইতেছি না, মনে আসতেছে না। আচ্ছা, আবু তালহা এটা দিলাম। এখানে এ আছে কি, এ আছে হচ্ছে বড় হাতের, বি আছে ছোট হাতের। সো আচ্ছা, প্রথমে আমি সবগুলো ছোট হাতেরই দিই, তারপরে আমি একটু বড় হাতের দিয়ে দেখাচ্ছি। সো এখানে আমি যে স্ট্রিংটা ডিক্লেয়ার করছি সেটা সবগুলোতেই আসলে ছোট হাতের আছে। সো এখন আমি আরেকটা স্ট্রিং নিতেছি যেখানে আমি রেজাল্টটা স্টোর করব। স্ট্রিং রেজাল্ট, এটা কি দিব, নেম ডট আপার কেস। এই যে আপার কেস, এখানে যেহেতু আমার একটা মেথড, সেটা হচ্ছে নেমটা এখানে দিয়ে দিলাম। সো সরি, নেম এখানে যাবে না, এখানে জাস্ট আপার কেসের পরে আমি জাস্ট এখানে এটা দিয়ে দিলাম। ঠিক আছে। সো এখন আমার কি হইলো, এই যে আবু তালহা এই জিনিসটা সবগুলো ছোট হাতের আছে, এখানে আমি একটা মেথড ইউজ করলাম টু আপার কেস। সো টু আপার কেস করার কারণে আমি এখানে রেজাল্ট অফ আপার কেস এরকম দিই। রেজাল্ট অফ, আমরা এইভাবে তো লিখতে পারি তাই না, রেজাল্ট অফ ইউ ডবল পি ই আর তারপরে সি এ এস ই, রেজাল্ট অফ আপার কেস, এই জিনিসটা এভাবে রাখলাম। তারপরে আমরা আরেকটা স্ট্রিং ডিক্লেয়ার করব, স্ট্রিং রেজাল্ট অফ লোয়ার কেস ইকুয়াল দিলাম, এখানে নেম দিলাম ডট লোয়ার কেস। ঠিক আছে। আচ্ছা, সো আমি লোয়ার কেসেরটা একটু পরে আসতেছি। আচ্ছা, নেম এটা দিলাম হচ্ছে নেম 1, এই জিনিসটা কপি করলাম, এই জিনিসটাকে পেস্ট করে নেম 2তে আমি সবগুলো আবার বড় হাতের দিব। ঠিক আছে, এটা বড় হাতের হয়নি। আচ্ছা, সো এই যে নেম 1, এখানে হবে নেম 1, এখানে হবে নেম 2। আচ্ছা, এখানে নেম 2 দেই নাই। আচ্ছা, ঠিক আছে। সো আমি কি করলাম, আমি একটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম যেটা সবগুলো ছোট হাতের, আমি আরেকটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম সেটা সবগুলো বড় হাতের। বাট আমি এখানে কি লিখছি, যে আমার নেম 1-এর সবগুলা যে স্ট্রিংটা আছে বা ক্যারেক্টারগুলো আছে সেটাকে তুমি আসলে আপার কেসে কনভার্ট করে দাও। তাহলে আমি যদি এখন প্রিন্ট করি, প্রিন্ট করে যদি আমি জাস্ট রেজাল্ট অফ আপার, রেজাল্ট অফ কি আপার কেস, রেজাল্ট অফ আপার কেস এই জিনিসটা প্রিন্ট করে দিই, তাহলে আমার ফার্স্ট আউটপুটটা কি আসা উচিত, সবগুলা বড় হাতের আসা উচিত। তো আমি একটু দেখি। ওকে ওকে, গট ইট। সো আমি এটাকে প্রিন্ট করে দেখি। সো আমার এই এই আউটপুটটা থেকে কি আসলো, এই যে ডট আপার কেস ইউজ করার কারণে আমার নেম 1 যদিও আমি ছোট হাতের দিছিলাম, বাট আমার সবগুলো কি আসছে, বড় হাতের আসছে। আচ্ছা, তো এখন নেম 2, এখন আমি এই জিনিসটাকে কমেন্ট করে দিলাম। কমেন্ট করে দেওয়ার পরে আমি জিনিসটাকে কপি করলাম, কপি করে পেস্ট করলাম, পেস্ট করার পরে আমি এখানে রেজাল্ট অফ কি দিব, লোয়ার কেস। তাহলে কি দাঁড়াই, লোয়ার LOWER, রেজাল্ট অফ লোয়ার কেস, বাট আমি এটা কমেন্ট আউট করে রাখছি। আচ্ছা, সো এখন যদি আমি প্রিন্ট করি, এখন প্রিন্ট করলে যদিও বা নেম 2, এই নেম 2 ডট লোয়ার কেস করে দিছি, নেম 2টা বড় হাতের ছিল, বাট ডট লোয়ার কেস করার কারণে এগুলো সব কিছু আমার লোয়ার কেস প্রিন্ট হবে। সো আমি একটু প্রিন্ট করে দেখি। সো সব কিছু লোয়ার কেস প্রিন্ট হয়েছে। সো এটাই ছিল আসলে এই প্রবলেমে যেটা নিষেধ করছে সেইটা ওয়ে। বাট আমরা এখন মানে এই প্রবলেম বলছে এগুলো ইউজ করা যাবে না, না ইউজ না করে আমরা হচ্ছে সবগুলো বড় হাতের করতে হবে। সো তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা এই জিনিসটাকে আমরা কমেন্ট আউট করে রাখি, দেন আমরা হচ্ছে যেটা করলাম, হ্যাঁ, সো আমরা কি করলাম, ভাইস ভার্সা করে ফেললাম। নেম 1 ছোট হাতের ছিল, বড় হাতের করে ফেললাম, বড় হাতের করে ফেলছি। নেম 2 ছোট হাতের, বড় হাতের ছিল, সেটাকে আমরা ছোট হাতের করে ফেলছি। বাট এটা তো আমরা একটা মেথড ইউজ করছি, আমরা একটা সুবিধা নিছি, বাট আমরা অ্যাকচুয়ালি বুঝলাম না যে এটা কেমনে করলো। এখন আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট হইতেছে যে কিভাবে আসলে এইটা, এই আস্কি ভ্যালুর কনসেপ্ট ইউজ করে আমরা হচ্ছে যে মানে এই আউটপুটে আসতে পারি। আমরা এই মেথডটা ইউজ করব না, এটা ইউজ না করে কিভাবে আমরা এই ইনপুটের মাধ্যমে এই আউটপুটে আসতে পারি। সো আমি প্রথমে যেটা করব, আমি প্রথমে হচ্ছে যে লোয়ার কেসটা নিয়ে কাজ করব, দেন সেটাকে আপার কেসে কনভার্ট করব। তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি আপার কেসটা নিয়ে লোয়ার কেসে কনভার্ট করব। সো তোমাকে অ্যাকচুয়ালি দুইটাই জানতে হবে, আদারওয়াইজ তুমি মানে পরীক্ষায় কনফিউজড হয়ে যাবে। ঠিক আছে। সো
ওকে, সো এখন আমরা যেটা একটা কাজ করি সেটা হচ্ছে যে আমি একটা স্ট্রিং নিই, আমরা তো এটা এখানে রাখলাম তাই না? লেটস সে আমি নর্মালি একটা স্ট্রিং নিলাম, স্ট্রিংটা হচ্ছে এরকম string স্ট্রিং, একটা হচ্ছে যে কি নিব, আমরা কি এইটা নিয়েই কাজ করব? না, আমরা নতুন একটা ওয়ার্ড নিই, ঠিক আছে? নতুন একটা ওয়ার্ড নিলাম, ওয়ার্ড এখানে লিখে রাখলাম এরকম এ, এটা বোঝানোর জন্য লাগবে আমার, ঠিক আছে? সো এ, বড় হাতের এ দিলাম, তারপরে না প্রথমে ছোট হাতের এ দিব, তারপর বড় হাতের বি দিব, তারপর ছোট হাতের সি দিব, তারপর বড় হাতের ডি দিব। জিনিসটা ইন্টারেস্টিং হইতেছে তাই না? ছোট বড় ছোট বড়। আচ্ছা, সো এখানে তোমরা একটা জিনিস খেয়াল করছো, যদি এখানে আমি বড় হাতের এও দিতাম তবুও কিন্তু আমার আউটপুটে কোনো চেঞ্জ আসতো না, কারণ এখানে টু আপার কেসে কনভার্ট করতে বলছে। এখানে আমি অলরেডি আপার কেস থাকার কারণেও আমার আপার কেসেই আসবে। সো আমি এই জিনিসটা একটু দেখে ফেলি। এখানে লেটসে আমি বড় হাতে টি দিলাম, ঠিক আছে? বাট আমি চাইতেছি আপার কেসে, বাট আমি দিয়েও দিছি আপার কেসে। সো এই জিনিসটাকে সে অন্যই রাখবে। সিমিলার ওয়েতে এখানে যে আমি ছোট হাতের টি দেই, বাট আমি তো চাইতেছি ছোট হাতের, আমি আগে থেকে দিয়ে দিছি ছোট হাতের, তাহলে আমার আউটপুটে আসলে কোনো চেঞ্জ আসবে না। আমি যদি একটু রান করে দেখানোর চেষ্টা করি, সো দেখো আমার আউটপুটে কিন্তু কোনো চেঞ্জ আসে নাই। সো এই স্ট্রিংয়ে তুমি যেটাই দাও না কেন, যেহেতু আমি মেথডটা ইউজ করছি, দ্যাটস ওয়াই আমার আউটপুটটা আমি যেরকম চাইছি সেরকমই আসছে। সো আমরা এই জিনিসটা দেখলাম। সো আমি এখানে একটা স্ট্রিং দিলাম এরকম এ বি সি ডি, তারপরে আমি আরেকটা ছোট হাতের দিলাম ছোট হাতের ই, তারপর দিলাম বড় হাতের এফ, তারপর দিলাম ছোট হাতের জি, তারপর দিলাম বড় হাতের এইচ। এখান থেকে আমার ডিজায়ার আউটপুট যেটা, সেটা আমি কি চাইতেছি, এই প্রবলেমটা বুঝে ফেলো। এই প্রবলেমটা বুঝলেই আজকে আমাদের মানে আজকের মতো ক্লাস শেষ আর কি। আচ্ছা, সো আমি আউটপুটটা চাইতেছি এরকম যে আমার সবগুলোই যেন বড় হাতে হয়, এ বি সি ডি ই এফ জি এইচ, ঠিক আছে? আমি আমি চাইতেছি আমার আউটপুটটা এরকম যেন হয়। সো এই জিনিসটা আমি চাইতেছি, আমাকে দেওয়া আছে কি, এই ওয়ার্ডটা দেওয়া আছে। সো আমি যেটা করব সেটা হচ্ছে আমি আরেকটা স্ট্রিং ডিক্লেয়ার করব, সেই স্ট্রিংয়ে আমি আমার নতুন আউটপুটটা রাখবো, সেটা হচ্ছে নিউ ওয়ার্ড। স্ট্রিংটা ডিক্লেয়ার করলাম, সেটা হচ্ছে স্ট্রিং নিউ ওয়ার্ড, ঠিক আছে? নিউ ওয়ার্ডে আমি কি লিখলাম, আমি যেহেতু এখন কিছুই পাই নাই, সো আমি জাস্ট ডিক্লেয়ার করে রেখে দিলাম। এটা হচ্ছে এই নিউ ওয়ার্ডে আমার কিছুই নাই, ফাঁকা একটা জাস্ট আমি ডিক্লেয়ার করছি, এটাকে বলা হচ্ছে এই স্ট্রিংয়ে কিছু নাই, জাস্ট একটা এমটি স্ট্রিং ডিক্লেয়ার করে রাখলাম। এই নিউ ওয়ার্ডে আমি হচ্ছে এই জিনিসটা রাখবো। সো এখন আমার যে এই যে ওয়ার্ড আছে, এইটার লেন্থটা আমাকে একটু বের করে রাখতে হবে। সো আমি এখানে ইন্টিজার LENGTH, লেন্থ, লেন্থ ইকুয়াল টু আমরা কি জানি, আমরা এরকম শিখছিলাম না যে ওয়ার্ড ডট লেন্থ, এভাবে শিখছিলাম, রাইট? সো ওয়ার্ড ডট লেন্থে আমরা কি পাইলাম, এখন এই লেন্থের ভিতরে কি আছে, এই পুরাটার আসলে লেন্থটা আছে। সো আমি জাস্ট যদি একটু দেখাই SOUT করে যে লেন্থ, তাহলে আমার আউটপুটটা কীরকম আসা উচিত। আমি একটা কাজ করি, এই পুরো জিনিসটাকে একটু কমেন্ট করে রাখি, সো দ্যাট আননেসেসারি জিনিসপাতিগুলো না আসে। সো এখান থেকে লেন্থটা কত আসা উচিত, এখান থেকে আসা উচিত হচ্ছে 1 2 3 4 5 6 7 8। সো এখানে এই জিনিসটা আসছে, সেটাকে ডিলিট করতে হবে, সেভ করে ডিলিট করে রান করতে হবে, তাহলে কত আসবে? আচ্ছা, এখান থেকে 8 আসবে। বারবার আসতেছে, যেহেতু আসলে আননেসেসারি জিনিসপাতি ইনপুট নিছি, তো এই কারণে এই জিনিসটা আসতেছে। তোমাদের ডক্টর জাভায় আসবে না, এটা আমার জন্য আসতেছে। যাই হোক, সো আমি রান করি, এই যে 8 আসছে, হ্যাঁ? সো এটা এই স্ট্রিংয়ের লেন্থ হচ্ছে 8, সেটা আমি প্রিন্ট করে দেখালাম, বাট আমার আসলে এটা দরকার ছিল না প্রিন্ট করার। আমি কি করছি, এই ওয়ার্ডের এই লেন্থ, ওয়ার্ড ডট লেন্থের যে 8, সেটা আমি লেন্থে স্টোর করছি। এরপরে আমি যেটা করব, আমি আসলে একটা ফর লুপ চালাবো, ঠিক আছে? এই প্রবলেমটা সলভ করার অ্যাপ্রোচটা আমি দেখাইতেছি। সো ফর লুপ শুরু হয় কত থেকে, আমি বলছিলাম ইন্ডেক্স শুরু হয় কত, 0 থেকে, রাইট? সো এই ওয়ার্ডের উপরে আমি ফর লুপ চালাচ্ছি। সো আমি দেখাইছিলাম মনে হয় যে উপরে কীভাবে ফর লুপ চালায়, এই যে কই গেল মেইনে রাখছিলাম, হ্যাঁ, এই যে আমরা হচ্ছে ফর লুপ 0 থেকে শুরু করছিলাম, রাইট? তারপর লেন্থ পর্যন্ত গেছিলাম, তারপর আমরা 4 অ্যাড দিয়ে কাহিনী করছিলাম। আচ্ছা, সো আমরা কোথায় ছিলাম, আমরা নিচে ছিলাম। আচ্ছা, এখানে 0, তাই না? তারপর আমরা আই লেস দেন কী হবে, আই লেস দেন আমরা হচ্ছে লেন্থটা বের করে নিছি না, আই লেস দেন এই যে লেন্থে কত আছে 8, সো আমরা আই লেস দেন লেন্থ দিব, লেন্থ, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদের কি, এখানে আমরা হচ্ছে আইটা প্লাস প্লাস করবো, আমরা লুপ চালাচ্ছি আর কি ওই ওয়ার্ড স্ট্রিংয়ের উপরে। এখন আমাদের এর ভিতরে বেশ কিছু কাজকর্ম বাকি আছে, সেই কাজকর্মটা আমরা দেখব।
আচ্ছা, সো আমি কিছু কিছু ওয়ার্ড আমি আগে লিখে ফেলি, তারপর আমি এটা এক্সপ্লেন করতেছি আমি কেন লিখতেছি। 4ch ইকুয়াল টু ওয়ার্ড ডট 4 অ্যাট, এখানে আই না দিয়ে আমি ইন্ডেক্স দেই, তাহলে তুমি রিলেট করতে পারবা ভালো। আচ্ছা, ঠিক আছে। সো আমাকে তুমি এখন বলো যে এই যে লাইনটা লিখলাম এখান থেকে কি অ্যাকচুয়ালি কি হইতেছে। যখন আমার ইন্ডেক্সের ভ্যালু 0, তো 0 তো 8-এর থেকে ছোট, তার মানে এটা ট্রু, তার মানে এটা আসবে। সো ওয়ার্ড ডট 4 at 0, এই 0-তে কে আছে? 0-তে এই এইটা আছে না, রাইট? এই তো আছে। সো আমার এখন CH এ কে আসলো? CH এ এই ছোট হাতের এটা আসলো। এখন আমি চাইতেছি কি, আমি আমার আমার কথা হইতেছে যে এই ছোট হাতের এ আসছে, এই ছোট হাতের এটাকে আমি কনভার্ট করব কিসে? আমি ছোট হাতের এ কে কনভার্ট করব 97-তে। মনে আছে? এই যে আমি শিখছিলাম ছোট হাতের এ মানে কত? ছোট হাতের এ মানে হচ্ছে 97। সো 97কে আমি কিভাবে 97-তে নিয়েছিলাম? আমি হচ্ছে যে এই জিনিসটা লিখছিলাম, এই দুইটা লাইন লিখেই তো আমি পাইছিলাম, তাই না? এখানে যে আমি ছোট হাতের এ দিতাম, তাহলে আমি এই যে এই ASCII-তে আমার কত আসতো? 97 আসতো না? প্রথমে আমি এখানে এ আসছে, তারপর টাইপ কাস্ট করে নিয়েছিলাম। সো সেম কাজটাই আমি এখানে করব, ঠিক আছে? তো আমি সেম কাজটা যেহেতু করব, তাহলে সেম জিনিসটা আমি কপি করে আনি এখান থেকে। সো এই জিনিসটা আমি কপি করলাম, ঠিক আছে? ওকে, সো এটা কমেন্ট আউট হয়ে আছে, কমেন্টটাকে রিমুভ করে দিলাম। আচ্ছা, সো এখানে এখন একটা জিনিস দেখা দিছে, সেটা হচ্ছে কি, আমার এই CH এর মধ্যে আছে কি? আমার CH এর মধ্যে আছে এ। সো এই জিনিসটা তো লেখার দরকার নেই, অলরেডি তো আমি উপরে লিখছি। ওকে, সো এখন দেখো এখানে আসলে কি করলাম আমি। এখানে আমি কিছুই করি নাই। আমার যে, আচ্ছা, এখন আমি এখানে আসলে কনভার্ট করতেছি, রাইট? কনভার্ট করতেছি কিসে? CONVERT, কনভার্ট। আচ্ছা, এই যে ইন্টিজার কনভার্ট, এই CH এর মধ্যে এখন কে আছে? এ আছে। এই জায়গায় আমি বলছি ইন্টিজার। এখানেও আমি ডান পক্ষে চাচ্ছি এই এর ভ্যালু 97টা যেন কনভার্টে চলে আসে। সো আমার এখন কনভার্টে কত থাকবে? 97 থাকবে। কনভার্ট ইকুয়াল টু 97। আচ্ছা, ভালো কথা। এখন এইভাবে করে এখন এই কনভার্টটা আমার চেক হবে। এখন আমি এখানে একটা কন্ডিশন লিখবো, সেটা হচ্ছে ইফ। পুরো কোডটা তুমি একটু দেখে থাকো, সর্বশেষে তুমি বুঝতে পারবা যে আসলে আমি কই থেকে কি কি করতেছি। সো এখন আমার এই সব কিছু কনভার্ট গ্রেটার দেন অর ইকুয়াল 97, মানে আমি বলতেছি এই জিনিসটা 97-এর থেকে বড় অথবা সমান, অ্যান্ড এবং অবশ্যই কনভার্টটা কত হতে হবে? 122-এর থেকে ছোট হতে হবে। কেন আমি বলতেছি? কনভার্ট লেস দেন ইকুয়াল টু 122। আচ্ছা, সো এই জায়গাতে এই লাইনটা আমি কেন লিখলাম? আমার এই যে ছোট হাতের এ, এটা শুরু হয় কত থেকে? ছোট হাতের লেটারগুলো শুরু হয় 97 থেকে এবং শেষ হয় কততে? ছোট হাতের জেড শেষ হয় 122-এ। আমি যদি এখানে দেখি, এই যে শুরু হয়েছে আমার কত? 97 থেকে এখানে, আর শেষ হয়েছে কত আমার? এই যে জেড 122-এ। তাহলে আমি বলতেছি যে তুমি যখন CH এই জিনিসগুলো পাবা, পাওয়ার পরে তুমি CH-টাকে একটা ডিজিটে তোমার যে 97 থেকে 122-এ তুমি কনভার্ট করে নিলা। এখন এই কনভার্টের ভ্যালু 97 থেকে যদি 122 হয়, সেক্ষেত্রে আমি যেটা করব, তাহলে এই জিনিসটা যদি ট্রু হয়, সেক্ষেত্রে এর ভিতরে আমি ঢুকবো। ঢোকার পরে আমি এই যে কনভার্ট আছে না, কনভার্ট 97, এটাকে আমি আবার ক্যারেক্টারে কনভার্ট করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, করে ফেলি। সো ইন্ট ASC ASCII ইকুয়াল টু CONVE কনভার্ট মাইনাস 32। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে 32 কেন বিয়োগ করলাম? আচ্ছা, তুমি এখন আমারে বলো যে এই কনভার্টের ভিতরে কি আছে? আচ্ছা, এখানে আমি এটা করে দিই। 32 কেন লিখলাম সেটা বলতেছি। এই কনভার্টের ভিতরে এখন কত আছে? 97। সো আচ্ছা, কনভার্টের ভিতরে কি আছে এখন? কনভার্টের ভিতরে আছে 97। সো আমি হচ্ছে 97 দিলাম। হ্যাঁ, এখানে দিলাম হচ্ছে যে 97, ঠিক আছে? 97 থেকে আমি কত বিয়োগ করলাম? 32। এখন 97 থেকে 32 বিয়োগ করলে আমার 65 থাকে, রাইট? এই 65 আসলে কি? এই 65 আসলে ইন্ট অফ 65। এই 65 আসলে কি বলো? এই 65 আসলে তোমার এই বড় হাতের এর ASCII ভ্যালু না?
তার মানে কি আমি ছোট হাতের এটা ইটারেট করতেছিলাম, রাইট? আমি ছোট হাতের এটা ইটারেট করতেছিলাম, বাট আমি অ্যাকচুয়ালি পাইলাম কোনটা? আমি এখানে 65 পেয়ে গেলাম। এখন এই 65 কে যদি তুমি ক্যারেক্টারে কনভার্ট করে ফেলো, তাহলেই তো তুমি এই ছোট হাতের এ কে তুমি বড় হাতের এ তে কনভার্ট করে ফেললা। আমাদের ইন্টেনশনটা ছিল এই ছোট হাতের এ থেকে বড় হাতের এ তে, এই বড় হাতের এ তে আনা। সেখানে আমরা এই কাজগুলা করতেছি। তুমি যদি নিজে খাতায় বা তুমি যদি নিজে তোমার কম্পিউটারে এই কাজগুলা করতে থাকো, তুমি এই জিনিসটার সাথে ইউজড হয়ে যাবা। কয়েকটা প্রসিডিওর আছে, ৩-৪টা। আমি পুরা কোডটা একটু লিখে ফেলি, তাহলে তুমি বুঝতে পারবা। আচ্ছা, সো আমার আস্কিতে এখন কথা আছে 65 থাকলো। সো এখন আমি এই যে নিউ ওয়ার্ড যেটা লিখছিলাম, মনে আছে? এই যে নিউ ওয়ার্ড, এই নিউ ওয়ার্ডটা এখানে আনতেছি। নিউ ওয়ার্ড ইকুয়াল টু নিউ ওয়ার্ড মাইনাস, সরি, নিউ ওয়ার্ড ইকুয়াল টু কী হবে? প্লাস আস্কি। এই যে আস্কির ভিতরে আমার কত আছে? এটা হচ্ছে এই যে, এটা হচ্ছে আমার আস্কি। এখানে আমি লিখে দিই ASC ASCII। ASCII ইকুয়াল টু 97 মাইনাস 32 ইকুয়াল টু 65। সো এখন আমি কি করলাম? নিউ ওয়ার্ডের সাথে আমার যে ASCII-টা আছে, ASCII ASCII। সো তুমি এখন বলো, এই নিউ ওয়ার্ড হচ্ছে একটা স্ট্রিং, বুঝিও কেন স্ট্রিং? এই যে এটা হচ্ছে একটা স্ট্রিং। এই ASCII এটা কি? এই ASCII হচ্ছে একটা ইন্টিজার, রাইট? তো স্ট্রিং এবং ইন্টিজার এই দুটার যোগফল করলে তো একটা স্ট্রিংই পাবো। বাট এই যে এটার মধ্যে আছে কত? আমার 65। এই 65 থেকে যদি আমি এতে কনভার্ট করতে যাই, আমি বলছিলাম মনে আছে আমাকে টাইপ কাস্ট করতে হবে। সো আমি যে 4 দিলাম। সো এখানে আমি কি করলাম? এই 65 এর ক্যারেক্টার ভ্যালুটা আমি এখান থেকে পাইলাম। ক্যারেক্টার ভ্যালু এখান থেকে কত পাইলাম? এখান থেকে কত পাইলাম? আমি পাইলাম হচ্ছে এরকম জিনিসটা দাঁড়াইতেছে, নিউ ওয়ার্ড ইকুয়াল টু, এখানে আমার এরকম ছিল প্রথমে, প্লাস আরেকটা আস্কিটা কনভার্ট করার কারণে আমি পাইলাম কি এরকম এ। সো একটা স্ট্রিং এবং একটা ক্যারেক্টার যোগ করার পরে আমি যেটা পাবো সেটা হচ্ছে একটা স্ট্রিং পাবো। বুঝতে পারলাম? সো এই জিনিসটা যেহেতু ইফের মধ্যে থেকে, তাহলে আমি ইটারেট করতেছিলাম তোমার এই যে CHA থেকে আমি নিউ ওয়ার্ডে প্রথম এটা পেয়ে গেলাম। যদি আমার ভ্যালুটা এরপরে দেখো, এটা কাজ শেষ, রাইট? এরপর আমার ইন্ডেক্সের ভ্যালু কত হবে? ইন্ডেক্সের ভ্যালু 1 হবে। ইন্ডেক্সের ভ্যালু 1 হবে। 1 হওয়ার পরে এখানে বড় হাতের বি আসবে। বড় হাতের বি আসার পরে এখানে কি দাঁড়াবে? একটু ভালো করে দেখার চেষ্টা করো। এখন আমরা পরের ইটারেশন নিয়ে কাজ করতেছি। সো এখানে ইন্ডেক্সের ভ্যালু 0 ছিল, ইন্ডেক্সের ভ্যালু প্লাস প্লাস হয়ে এখন ইন্ডেক্সের ভ্যালু কি আসবে? INDEX ইন্ডেক্স ইকুয়াল টু 1। আচ্ছা, এখন ইন্ডেক্স 1-এ কী ছিল? ইন্ডেক্স 1-এ বড় হাতের বি ছিল। তার মানে CH ইকুয়াল টু কী দাঁড়াবে? ইন্ডেক্স 1-এ আমার বিটা আসবে। আচ্ছা, আসলো। এরপরে আমি এখানে কি বলছি? এই বিটা, এই যে CH এর মধ্যে বি আছে, বিকে যদি আমি ইন্টিজারে কনভার্ট করি তাহলে আসলে কি হয়? একটু এখান থেকে দেখো দেখি। বিতে যদি আমি ইন্টিজারে কনভার্ট করি তাহলে 66 হয়। তার মানে আমার এখন এখানে কনভার্টে কত থাকবে? 66। ঠিক আছে? আচ্ছা, এখন তুমি আমারে বলো, যখন আমি এই কনভার্টে 66 পাইলাম, এই যে এই কন্ডিশনে কি 66 এই জিনিসটা কাজ করে? আমার তো এখানে শুধুমাত্র এই এটা থেকে এই পর্যন্তটা কাজ করে। 97 থেকে যদি 122 পর্যন্ত থাকে তাহলেই আসলে আমার এটা কাজ করে। আদারওয়াইজ 66 এর জন্য কাজ করে না। তাহলে 66 এর জন্য যেহেতু কাজ করে না, এবং তুমি একটু দেখো যে আমি তো এই বি কে বি রাখছি। আমার কি বি কে কোনো চেঞ্জ করার প্রয়োজন ছিল? প্রয়োজন পড়েনি। তাহলে আমি এখানে যখন আমার ইফ এই কন্ডিশনটা ট্রু হচ্ছে না, তাহলে আমি অবশ্যই এখানে একটা ইলস লিখবো। ইলস ব্লকের মধ্যে আমার কোনো কাজ নেই। ইলস ব্লকের মধ্যে আমি জাস্ট এই যে নিউ ওয়ার্ডটা আছে, নিউ ওয়ার্ডটা লিখলাম, যেটাতে আমরা হচ্ছে জিনিসগুলো স্টোর করতেছি। নিউ ওয়ার্ড ইকুয়াল টু, আমি আবার লিখলাম নিউ ওয়ার্ড প্লাস CH। সো যখন আমার এই ইফ ব্লকের মধ্যে ঢুকলো না, তখন সে ইলস ব্লকের মধ্যে আসবে। ইলস ব্লকের মধ্যে আসার পরে তুমি আমাকে বলো, নিউ ওয়ার্ডে আগে কি ছিল? নিউ ওয়ার্ডে আগে এইটা ছিল না? হ্যাঁ, সো নিউ ওয়ার্ডে আগে এইটা ছিল। এইটা থাকার পরে এই নিউ ওয়ার্ডের ভিতরে আমি এখন কী রাখছি? নিউ ওয়ার্ডের ভিতরে আমি এখন পাইছি হচ্ছে এইটা, এ, একটা এ স্ট্রিং আছে, প্লাস এখান থেকে CH। এই CH এর মধ্যে কি আছে এখন? CH এর মধ্যে এখন আছে তোমার কি আছে বলো? CH এর মধ্যে আছে এখন বি। সো বি কি? একটা ক্যারেক্টার। সো এইটা হচ্ছে একটা বি। সো এখন এই নিউ ওয়ার্ড এ প্লাস এ স্ট্রিং প্লাস ক্যারেক্টার বি, এই দুটার যোগফল কি হয়? কনক্যাটেনেশন কি হয়? কনক্যাটেনেশন হয় স্ট্রিং AB। সো তুমি যদি এই এই দুইটা ইটারেশন বুঝতে পারো, আমার বিশ্বাস বাকিগুলো তুমি নিজে নিজেই বুঝে ফেলতে পারবা। সো
আমার ইফে যদি ঢোকে তাহলে আমার এইভাবে নিউ ওয়ার্ডটা তৈরি হবে। আমার যদি বড় হাতের অলরেডি থাকে তাহলে আমার ইলসে ঢুকে জিনিসটা এইভাবে জিনিসটা আমার স্ট্রিংটা এইভাবে তৈরি হচ্ছে, ঠিক আছে। এরপরে যখন আমি সি পাবো, সি পাওয়ার পরে অবশ্যই আমার এইটার মধ্যে কাজ করবে, কারণ ছোটো হাতের সি এর আস্কি ভ্যালু কত? ছোটো হাতের সি এর আস্কি ভ্যালু হচ্ছে 99। সো অবশ্যই এটা আমার এই রেঞ্জের মধ্যেই পড়তেছে, 99-এর রেঞ্জে। 99-এর রেঞ্জে পড়লে আমার এই দুইটা লাইন জাস্ট কাজ করবে, তারপরে নিউ ওয়ার্ডটা গঠিত হবে। এবং ফাইনালি আমি জাস্ট কি করব, আমি জাস্ট system.out.println দিয়ে SOUT, দেন আমি হচ্ছে নিউ ওয়ার্ডটা প্রিন্ট করে দেব। আচ্ছা, সো নিউ ওয়ার্ডটা প্রিন্ট করার আগে ওয়ার্ড আমি দ্য আপার কেস অফ দ্য ওয়ার্ড ইজ এভাবে দিলাম। দেন আমি এটা আসলে স্ট্রিংয়ের মধ্যে নিতেছি, মানে আমি তোমাকে একটু ফ্যান্সি ওয়েতে আউটপুটটা দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, দ্য আপার কেস অফ দ্য ওয়ার্ড ইজ, দ্য আপার কেস অফ দ্য ওয়ার্ড, এখানে আমি একটা প্লাস দিলাম এবং এখানেও আসলে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই জায়গাতে আমি এই ওয়ার্ডের জিনিসটা নিতেছি, ভি দ্য আপার কেস অফ দ্য, এই যে ওয়ার্ড, এখানে একটা প্লাস হবে, তারপরে এখানে একটা স্ট্রিং হবে, এখানে একটা স্পেস হবে, দেন প্লাস ওয়ার্ড ইজ নিউ ওয়ার্ড। কি করলাম? আচ্ছা, সো দ্য আপার কেস অফ দ্য, এই ছোট হাতের ওয়ার্ড, এটা ইজ আমার আসবে কি, এইটা আসবে। সো আমি একটু রান করে দেখি, আই হোপ কোনো ভুল করি নাই। আচ্ছা, এখানে এরকমটা কেন দেখাইলো? এরকমটা দেখানোর কারণ হচ্ছে যে আমি ফর লুপের মধ্যে জিনিসটা প্রিন্ট করছি। সো আমাকে আসলে ফর লুপের বাইরে জিনিসটা প্রিন্ট করতে হবে। তুমি একটু দেখো, অনেক টাইমে তোমরা এই ধরনের ভুলটা কিন্তু করে ফেলবা। সেটা হচ্ছে যে তুমি এই যে ফর লুপের মধ্যে এই যে প্রতিবার ইটারেশনে, প্রথম ইটারেশনের ক্ষেত্রে আসলে একটা স্ট্রিং যোগ হয়েছে, দ্বিতীয় ইটারেশনের ক্ষেত্রে এভাবে যোগ হয়েছে, 3 নম্বর ইটারেশনে এমনি হয়েছে, সো একদম সর্বশেষ ইটারেশনে এইটা হয়েছে, ঠিক আছে। সো আমি এই জিনিসটাকে কন্ট্রোল এক্স করে এই লুপের বাইরে নিয়ে আসলাম। একটা জিনিস মনে রেখো, এখানে নিচে কিন্তু আছে, আমি একটু স্পেস দিছিলাম, দ্যাটস ওয়াই, একটু কমাই ফেলি। সো আমাকে লুপের বাইরে যে প্রিন্ট করতে হবে এটা, আদারওয়াইজ প্রতিবার লুপ ঘুরবে আর আমার ওটা প্রিন্ট হবে। সো আমি সেটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে লুপের বাইরে এসে আমার একবারে প্রিন্ট হোক। সো সেভ দিলাম, ঠিক আছে, আমার এটা লুপের বাইরে আসছে। আচ্ছা, সো সেভ দিলাম, এখন আমি রান করে দেখি। সো দ্য আপার কেস অফ দ্য ABCD বড় হাতের ছোট হাতের মিক্স ইজ বড় হাতের এইটা। সো তোমাকে আমি কি দেখাইলাম? তোমাকে আমি দেখাইলাম যে একটা ছোট হাতের ওয়ার্ড নিলাম। আচ্ছা, আমার টাইম কতটুকু আছে দেখে নিই। 7 মিনিট, হ্যাঁ এনাফ, 7 মিনিটে আমরা শেষ করে ফেলতে পারবো। সো তোমাকে আমি দেখাইলাম কি, ছোট হাতের এই ওয়ার্ডগুলো নিলাম অ্যান্ড আমি প্রিন্ট করে দেখালাম এইটা। এখন আমি তোমাকে এইটা দিলাম, বাট আমি চাইতেছি এখানে আউটপুটটা আসবে কোনটা, এরকম ABCDEFGH। এই জিনিসটা আমরা এখন কেমনে করব? সো আমি, যেহেতু এটা একটা ভিডিও, আমি সেম কাজ আবার করব না, আমি খালি দেখাবো যে এই প্রোগ্রামে কি কি চেঞ্জ করলে আমরা এই রকম জিনিস থেকে এই রকম জিনিসে কনভার্ট হতে পারি। তাহলে আমি এখানে যেটা আগে ছিল সেটাই করি। সো আমাদের ফার্স্ট কাজ ছিল কি, এরকম একটা স্ট্রিং থাকবে যেটা থেকে সবগুলো বড় হাতের করতে হবে। তোমরা যদি অ্যাসাইনমেন্টটা চেক করো তো তোমাদের এরকম ছিল, আমারটাও তো এরকমই ছিল। তারপরে কি তোমাদের সবগুলো এরকম চাইছে। সো আমারটাও দেখো সবগুলা এরকমই কিন্তু হয়েছে। সো এটা হচ্ছে আমি অ্যাসাইনমেন্ট 1টা সলভ করে দিলাম, বাট ডিরেক্ট অ্যাসাইনমেন্টটা সলভ না করে দিয়ে একটা থার্ড পার্টি এক্সাম্পল নিয়ে কাজ করলাম, ঠিক আছে। ওকে, সো আমার এখন ইন্টেনশন হচ্ছে আমি এই পুরা কোডটাকে কপি করব। এই পুরা জিনিসটাকে আমি কপি করলাম, ঠিক আছে। এই যে স্ট্রিং থেকে আমি এই জিনিসটা কপি করলাম, কন্ট্রোল সি, কপি করার পরে আমি এখানে আবার পেস্ট করে দিলাম। এই যে এখান থেকে আমি একটা লাইন টেনে দিই, আচ্ছা লাইন টেনে দিয়ে এই জিনিসটাকে কমেন্ট করে দিলাম, অ্যান্ড এই পুরো জিনিসটাকেও আমি আবার কমেন্ট করে দিই, আদারওয়াইজ আমার এরর দেখাচ্ছে আর কি। আচ্ছা, সো এবার দেখো, সো আমার আগের প্রবলেমে ছিল এটা থেকে এটা, এখন এই প্রবলেম হবে আমার এইটা চাচ্ছি ABCDEFGH, ঠিক আছে। সো আমার এখানে যা যা ছিল সব কিছু তাই হবে,
চেঞ্জ কোথায় আসবে সেইটা আমি তোমাকে একটু দেখাই, ঠিক আছে? তাহলে তুমি আসলে দুইটা জিনিসটা রিলেট করতে পারবা যে অ্যাকচুয়ালি চেঞ্জ আমার কোথায় আসতেছে। ওকে, সো আমরা যেটা করব, আমাদের এই পর্যন্ত কোনো প্রবলেম নাই, আমাদের এই লুপটাও এখানে চলবে, আমাদের ওয়ার্ড লেন্থ সব কিছু ঠিকঠাক থাকবে, নতুন জিনিসটা এইভাবে থাকবে, আমাদের লুপটাও কাজ করবে। আমাদের সিএইচে প্রথমে কি আসবে, ছোটো হাতের এ আসবে, রাইট? ছোটো হাতের এ আসার পরে আমার কনভার্টে কত হবে, ছোটো হাতের এ মানে হচ্ছে 97, তাই কি না? হ্যাঁ, 97। সো আমি এখানে চেক করব, আমি যেহেতু কাজ করতেছি কি, আমি ছোটো হাতে নিতে চাইতেছি, দ্যাটস ওয়াই আমার এখানে রাখতে হবে কত, রাখতে হবে আচ্ছা লেটস সে আমি এক্সাম্পলটা এইটা না নিয়ে আমি হচ্ছে যে এইটাই নিই, এটা নিলে তোমরা ভালো রিলেট করতে পারবা। সো আমি এখানে জাস্ট চেঞ্জ করলাম, এখানে 65 দিব অ্যান্ড এইখানে দিব আমি 90। কেন 65 থেকে 90 দিলাম, তোমরা যদি টেবিলটা চেক করো, টেবিলটা কই, 65টা কী ছিল, বড় হাতের এ ছিল, আর 90 কী ছিল, 90 হলো জেড ছিল, ঠিক আছে? আমি তোমাদেরকে মানে ডিফারেন্সটা বুঝাইতেছি। সো এলসে যদি আসে, সো এই জায়গাতে আমরা যে প্লাস দিছিলাম, এই জায়গাতে আমরা আগের কোডে মাইনাস দিছিলাম, এখানে প্লাস দিলাম, মানে আমরা চেঞ্জ করতেছি কোথায় সেটা একটু মনে রেখো। সো এই জায়গাতে চেঞ্জ করছি, লিখে রাখি CHANG চেঞ্জ, এই জায়গাতে চেঞ্জ করছি, এটা এরকম হবে না, এই জায়গাতে চেঞ্জ করছি। সো CHANG চেঞ্জ, ঠিক আছে? আচ্ছা, আর কোথায় কোথায় চেঞ্জ করতে হবে আমাদের, আমি পুরা জিনিসটা আরেকবার দেখাই দিতেছি 3 মিনিটের মধ্যে, সো দ্যাট তোমরা বুঝতে পারো। আচ্ছা, আর আমাদের তেমন কোথাও কোনো চেঞ্জ নাই। এখন আমরা জিনিসটা একটু দেখি যে অ্যাকচুয়ালি কাজ করে কিনা। কাজ না করলে আমরা দেখতেছি কী হইতেছে। সো আমি একটু জাস্ট একটু থরলি একটু ভিউ করে দেখি। সো আমার যখন এ আসলো, এ আসার পরে কনভার্টে আমার কি আসছে, কনভার্টে আমার আসছে 97, বাট এই রেঞ্জের মধ্যে তো 97 পড়ে না, তার মানে আমার ইলসে আসার পরে নিউ ওয়ার্ডের সাথে সিএইচটা যোগ হয়ে গেছে, তার মানে আমার নিউ ওয়ার্ডে এখন কি আছে, নিউ ওয়ার্ডে এখন আছে আমার এ। আচ্ছা, এরপরে আমার কি আসবে, এরপর আমার বি আসবে। বি আসার পরে আমার সিএইচে কী দাঁড়াবে, আমার সিএইচে বি থাকবে। আমার কনভার্টে বি এর ভ্যালু কত, আমার বি এর ভ্যালু আমি এখান থেকে দেখে নিই, আমার বি এর ভ্যালু হচ্ছে 66। আচ্ছা ঠিক আছে, সো বি এর ভ্যালু আমার কনভার্টে আসবে কত, 66। সো 66 যখন আসবে তখন আমার এই কন্ডিশনের মধ্যে ঢুকবে, কারণ আমার কন্ডিশনটা শুরু হয়েছে 65 থেকে এবং চলবে সেটা 90 পর্যন্ত। যেহেতু 66 এর সাথে ঢুকছে, তাহলে এখানে আমার আস্কিটা কি হবে, ASCII আস্কি ইকুয়াল টু কনভার্টের ভ্যালু কত, এখানে 66, তো কনভার্টের ভ্যালু হচ্ছে 66 প্লাস 32 মানে কত হচ্ছে, এখান থেকে ইকুয়াল টু পাবো আমি 6 8 আর হচ্ছে এদিকে 9, আচ্ছা 98। সো এখান থেকে নিউ ওয়ার্ডে আমি কত পাবো, নিউ ওয়ার্ডে পাবো আমি নিউ, হাই মাহবুব, টাইম কি আছে, 3 মিনিট হয়ে যাবে। আচ্ছা, সো নিউ ওয়ার্ড ইকুয়াল টু কী দাঁড়াইতেছে, নিউ ওয়ার্ড ইকুয়াল টু আমার আসতেছে হচ্ছে যে একটা এমটি স্ট্রিং, সরি আগে স্ট্রিংয়ে ছিল আমার কি, আগে আমার স্ট্রিংয়ে ছিল এ, তারপরে প্লাস এই আস্কি, এই যে আস্কিতে আমরা কত পাইছি 98, তো 98 এর ক্যারেক্টার কী হবে, 98 এর ক্যারেক্টার হবে আমার এরকম বড় হাতের বি। আমরা একটু আগে দেখলাম 98 এর ক্যারেক্টার হচ্ছে বড় হাতের বি, কই এই যে বড় হাতের বি, সরি 98 বলতেছি। আমার এই যে এখান থেকে আমরা কি করছিলাম, 66 এর সাথে 98 দিয়েছিলাম, সো 98 এর হচ্ছে ছোট হাতের বি। সো কই, হ্যাঁ যে 98 এর আস্কিটা হচ্ছে ছোট হাতের বি। সো আমরা পাইলাম এই জিনিসটা। সো এইটা থেকে অ্যান্সার আমাদের কী হয়, এরকম হয় না? সো স্ট্রিং অফ একটা স্ট্রিং আর একটা ক্যারেক্টার যোগ করলে আমাদের এবি হয়। সো আশা করি তোমাদের কোডটা মাথায় ঢুকছে। সো তোমরা মনে রাখবা যে একটা স্ট্রিং থেকে যদি আমি সবগুলো ছোট হাতের করতে চাই, তাহলে আমাকে এই কনভার্টের ভিতরে বড় হাতেরগুলো নিতে হবে এবং এখানে 32টা যোগ করতে হবে, বিকজ আমি এখানে যখন বড় হাতেরগুলো নিয়ে কাজ করতেছি, তখন আমি যোগ করলেই আসলে ওই যে 97 রেঞ্জে ঢুকতে পারবো। আর যখন আমি এইটা থেকে বড় হাতের বের করতে চাইতেছি, তার মানে কি আমি আসি ছোটতে, আমাকে যেতে হবে কোথায়, যেতে হবে বড়তে, বাট আমাদের ইন্ডেক্সিং ভ্যালু হিসেবে, আস্কি ভ্যালু হিসেবে আমাদের এই যে বড় হাতেরগুলো কোথায় মানে কোথায় অবস্থান করে, 65-এ অবস্থান করে, তার মানে কমে অবস্থান করে। যেহেতু আমি আসি এ মানে 97, আমাকে যেতে হবে 65-তে, তার মানে কি আমি এখানে বিয়োগ করবো, দ্যাটস ওয়াই আমি এখানে 32টা বিয়োগ করছি, ঠিক আছে? সো দুইটা ওয়ে দেখালাম। এখন তোমার কথা হচ্ছে ভাই এটা একটু প্রিন্ট করে দেখান, সো দ্যাট আমি বুঝতে পারি আপনি ঠিক বলছেন। সো দেখতে পাচ্ছ দ্য আস্কি ভ্যালু অফ, এই যে ছোটো হাতের বড় হাতের মিক্স সব কিছু আসছে ছোটো হাতের। সো আজকে আমি অনেক কিছু পড়াইছি, আশা করি তোমরা অনেক কিছু বুঝছো।
এখানে অনেক কিছু কোড আছে। এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট এবং এই ক্লাসটা যারা করবে তারা আসলে কুইজ, ল্যাব, থিওরি, মিড ফাইনাল যা আছে সব ভালো করবে। জিনিসটা এরকম না। আরও অনেকগুলো প্রবলেম সলভিং অ্যাপ্রোচ আছে। তার মধ্যে এটা হচ্ছে একটা। আচ্ছা, সো তার মধ্যে এইটা হচ্ছে একটা প্রবলেম সলভিং অ্যাপ্রোচ। সো আশা করি তোমরা পুরা বিষয়টা ভালোভাবে বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। সেই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ সবাইকে। আচ্ছা, তার আগে আমি একটু বলে রাখি নেক্সট ক্লাসে আমরা আসলে কী ধরনের প্রবলেম সলভ করব। নেক্সট ক্লাসটা হবে আমাদের আসলে পুরোটাই প্রবলেম সলভিং ক্লাস। সো স্ট্রিং এর আরও কঠিন প্রবলেমগুলো আমরা নেক্সট ক্লাসে সলভ করব। সো তাহলে আজকে এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ সবাইকে।